আম্মু, আজ স্কুলের টিফিনে সবাই বিরিয়ানি খাচ্ছিল আর আমি এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম। বড় চাচি আমাকে বললেন আমি নাকি ওসব খাওয়ার যোগ্য নই। আম্মু, আমি কি সত্যিই খুব অপয়া? কেন সবাই আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়? আমার অপরাধটা ঠিক কি? আল্লাহ কেন আমাদের এত গরিব করলেন? জীর্ণ এক ছেলেতে ঘরের কোনায় বসে 10 বছরের ছোট্ট আরিয়ান তার মায়ের আঁচল ধরে এই কথাগুলোই বলছিল। আরিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার পরনে একটা তালি দেওয়া পুরনো পাঞ্জাবি, যা ধুয়ে ধুয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ানের আব্বু মারা যাওয়ার পর থেকে তাদের এই বিশাল চৌধুরী বাড়ির এক কোনায় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে হয়। আরিয়ানের আম্মু অর্থাৎ এই বাড়ির মেজবউ দিনভর বাড়ির সব কাজ করেন, রান্না থেকে শুরু করে থালা বাসন মাজা, ঘর মোছা, সবই। কিন্তু বিনিময়ে জোটে শুধু অবহেলা আর মানুষের উচ্ছিষ্ট খাবার। আরিয়ান এই বাড়িরই সন্তান, কিন্তু তার পরিচয় এখন বাড়ির সব থেকে নিচু স্তরের কর্মচারীর মতো। বাড়ির বড় চাচাতো বোন নীলিমা আপু, তার তার মেয়ে অহনা, এমনকি বাড়ির ছোটরা পর্যন্ত আরিয়ানকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগটা ছাড়ে না। আরে এই শোন, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে আমার ঘরের জুতোটা সাফ করে দিয়ে আয়। আর শোন, তোর এই ভিখারি চেহারাটা নিয়ে ড্রয়িং রুমে আসবি না। আজ আমার ফ্রেন্ডরা আসবে, তোকে দেখলে ওরা হাসাহাসি করবে, আমাদের ইজ্জত যাবে। অহনা আপু, আমি তো শুধু একটু পানি খেতে এসেছিলাম। রান্নাঘরের কলপারে কেউ নেই। আম্মু এখনো কাজ শেষ করে পানি আনতে পারেনি। পানি খেতে এসেছিস নাকি উকি ঝুঁকি মারতে এসেছিস? তোর মতো চোরদের আমি ভালো করেই চিনি। পেটে তো কিছুই নেই, নজর থাকে সবসময় আমাদের দামি জিনিসের ওপরে। যা এখান থেকে, বাইরের টিউবওয়েলে গিয়ে পানি খা। ঘরের ভেতরে তোর কোনো জায়গা নেই। অহনা এই বাড়ির বড় চাচাতো বোন নীলিমার মেয়ে, অর্থাৎ আরিয়ানের বোন হওয়ার কথা। কিন্তু আভিজাত্যের লড়াই, রক্তের সম্পর্কের কোনো দাম নেই এখানে। অহনা সুন্দরী এবং এই শহরের দামি কলেজের ছাত্রী। তার কাছে আরিয়ান মানেই হলো এক অস্বস্তিকর অতীত, যাকে সে সবসময় তুচ্ছ জ্ঞান করে। আরিয়ানের আম্মু তখন এক গাদা কাপড় নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। মেয়ের কটু কথা শুনে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার ক্ষমতা তার নেই। অহনা মা, ও তো ছোট মানুষ, ওর উপর কেন এত রাগ করছো? ও তো শুধু একটু পানি চেয়েছিল। আরিয়ান, তুমি ভিতরে আয় বাবা, আমি তোকে পানি দিচ্ছি। ওরে মেজবউ, নিজের ছেলেকে মাথায় তোলা বন্ধ কর। অহনা ঠিকই বলেছে, ওই ছেলেটার স্বভাব একদম ওর বাপের মতো হয়েছে। যেমন অলস তেমনি মুখ চোরা। এই বাড়িতে তোদের ঠাঁই হয়েছে এটাই বেশি, আবার এখন বড় কথা বলছিস। অহনার জুতাটা ছাপ করে দে আরিয়ান, দেখবি 10 টাকা বকশিস দেবে। ওটা দিয়ে গিয়ে বিস্কুট কিনে খাস। আমার বকশিস লাগবে না। আমি বড় হয়ে এই বাড়ির প্রতিটি ইটের দাম চুকিয়ে দেব ইনশাআল্লাহ। আমাকে আপনারা আজ ভিখারি বলছেন তো? মনে রাখবেন, আল্লাহ সবার সময় এক রাখেন না। শুনেছ আম্মু, এই ভিখারির দম্ভ দেখেছ? তুই কি ভাবছিস তুই বড় হয়ে রাজা হবি? যার পড়ার খাতা কেনার পয়সা নেই, সে চুকাবে ইটের দাম। যা স্বপ্ন দেখা বন্ধ করে নিজের কাজে মন দে। তোকে সারা জীবন আমাদের জুতোই সাফ করতে হবে, এটাই তোর কপাল। আরিয়ান আর কোনো কথা বলল না। সে তার ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে গেল। অপমানের এই বিষ তাকে তিলে তিলে পোড়াচ্ছে। আর সে আজ বুঝতে পারল, এই পৃথিবীতে শুধু টাকা আর ক্ষমতা থাকলেই মানুষ মানুষকে সম্মান করে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ল, আরিয়ান তার ভাঙা ট্রাঙ্ক থেকে একটা পুরনো বই বের করে পড়তে বসল। ল্যাম্পপোস্টের আলোয় তার চোখ দুটো জ্বলছে এক অদ্ভুত প্রতিজ্ঞায়। আম্মু, আমি আজ তোমাকে কথা দিচ্ছি, এই চৌধুরী বাড়ির অহংকার আমি একদিন মাটির সাথে মিশিয়ে দেব। যারা আজ তোমাকে দিয়ে থালা বাসন মাজায়, তারাই একদিন তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। অহনা আপু ভাবছে সে খুব ওপরের স্তরের মানুষ। একদিন আমি তাকে বুঝিয়ে দেব ওপরের আকাশটা কার দখলে। সকাল হতেই চৌধুরী বাড়ির শুরু হয় ব্যস্ততা। তবে এই ব্যস্ততায় আরিয়ানের জন্য বয়ে আনে এক গাদা নতুন অপমান। আরিয়ানের মা তখন রান্নাঘরে বারান্দার বসে বড় বড় হাঁড়ি মাজছেন। আরিয়ান সবে তৈরি হয়েছে স্কুলের দিকে রওনা দিচ্ছিল। তার হাতে একটা পুরনো তালি দেওয়া ব্যাগ, যার একদিকে ফিতা ছেঁড়া। ঠিক তখনই গাড়ি থেকে নামলো অহনা। কিরে ভিখারি, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? ওই পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছিস নাকি ভিক্ষা করতে? আজ তো আমাদের বাসায় মেহমান আসবে,
তুই বাসায় থাকলে আবার সবার সামনে ওই অভাবে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকবি। যা, আজ আর স্কুলে গিয়ে কাজ নেই, বাগানের ঘাসগুলো পরিষ্কার কর গিয়ে। অহনা আপু, আমার আজ ক্লাস টেস্ট আছে। স্যার বলেছিলেন আজ না গেলে আমার নাম কেটে দেবে। আমি বাগানটা স্কুল থেকে ফিরে এসে পরিষ্কার করে দেব। আর তার বন্ধুরা। আরিয়ানের কথা শেষ হতেই অহনার এক বন্ধু হো হো করে হেসে উঠল। সে আরিয়ানের ব্যাগটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল রাস্তার ধুলোয়। ব্যাগের ভেতরে থেকে বেরিয়ে এলো কয়েকটা পুরনো খাতা আর একটা ভাঙা কলম। কিন্তু সেই খাতাগুলোর মাঝে একটা নীল রঙের দামি নোটবুক দেখা যাচ্ছিল, যা সচরাচর সাধারণ কারোর কাছে থাকে না। এই, তোদের মতো অভাবীদের আবার কিসের ক্লাস টেস্ট? তোরা বড় জোর লোকের কাজ শিখতে পারিস। আর এই ডায়েরিটা তুই কোথায় পেলি? নিশ্চয়ই কারো ঘর থেকে চুরি করেছিস। দেখা তো এটা কি? অহনা সেই নীল ডায়েরিটা হাত বাড়াতে গেলেই আরিয়ান অভাবনীয় দ্রুততায় সেটা তুলে নিল। তার চোখে মুখে এখন এক অদ্ভুত দৃঢ়তা। যে ছেলেটা কিছুক্ষণ আগেই মাথা নিচু করে কথা বলছিল, তার চোখে এখন এক শীতল চারহনি। আরিয়ানের এই চেহারা দেখে অহনা কিছুটা ভড়কে গেল। এটা আমার জিনিস অহনা আপু, এখানে হাত দেবেন না। আমি আপনার সব কথা শুনি, কারণ আমি আমার মায়ের অবমাননা চাই না। তার মানে এই নয় যে আপনি আমার ব্যক্তিগত জিনিসে হাত দেবেন। কিরে মেজবউ, তোর ছেলে মুখে তো দেখি এখন খই ফুটছে। অহনা ওর ভালোর জন্যই তো বলেছে বাগান পরিষ্কার করলে 2-4 টাকা বেশি পাবি। আর ওই ডায়েরিতে নিশ্চয়ই আমাদের বাড়ি কোনো তথ্য লিখে রাখছিস চুরি করার ফোন দিতে। বের কর বলছি ওটা। মা, আমি আসছি। আমি যথাসময়ে ফিরে আসব। আর অহনা আপু, আপনি যে বাগান পরিষ্কারের কথা বলছেন সেটা আজ থেকে শুরু হবে। তবে পরিষ্কার আমি করব না, করবে সময়। আরিয়ান আর কারোর কথা শোনার অপেক্ষা করলো না। সে ব্যাগটা কাঁধে নিয়ে হনন করে হেঁটে চলে গেল। আরিয়ানের মা দূর থেকে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন আরিয়ান অন্য ছেলেদের মতো নয়। সে মাঝরাতে চুপি চুপি কারোর সাথে ফোনে ইংরেজিতে কথা বলে, কিন্তু তার কাছে তো কোনো ফোন নেই। আরিয়ানের মা প্রায়ই দেখেন আরিয়ান পুরনো ল্যাপটপের একটা ভাঙা অংশ নিয়ে কী যেন করে, কিন্তু তিনি বেশি কিছু বুঝতে পারেন না। মা, দেখলে এই রাস্তার ছেলের তেজ? ও নিজেকে কি ভাবে? আমাদের চৌধুরী বাড়িতে খেয়ে পড়ে আজ আমাদেরই চোখ রাঙায়। আমি এ শোধ নেবই। আজ বিকেলে যখন ওর মা ডাস্টবিনে ময়লা ফেলতে যাবে, তখন আমি এই বাড়ির সব দামি গয়না ওর ঘরের ট্রাঙ্কে রেখে দেব। তারপর দেখব ও চুরির দায়ে জেলে গিয়ে কিভাবে ওই নীল ডায়েরি বাঁচায়। বিকেলবেলা আরিয়ান যখন স্কুল থেকে ফিরল, তার গায়ে প্রচণ্ড জ্বর। সে চুপচাপ ঘরের কোণে শুয়েছিল। আরিয়ানের মা তখন বাড়ির সবার জন্য চা বানাচ্ছিলেন। ঠিক তখনই হইচই শুরু হলো চৌধুরী বাড়িতে। বড় চাচি আর অহনা চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলেছে। মেজবউ, কোথায় তোর ওই চোর ছেলে? আজ আমার হীরের আংটিটা ড্রেসিং টেবিল থেকে গায়েব হয়েছে। বাড়িতে কোনো বহিরাগত আসেনি। নিশ্চয়ই তোর ছেলে ওই ডায়েরিতে হিসাব কষতে কষতে এখন আংটি সরাচ্ছে। বের কর বলছি ওকে। আমি কোনো আংটি নেইনি চাচি। আমি স্কুল থেকে এসে এই ঘরেই আছি। আপনারা চাইলে তল্লাশি করতে পারেন, কিন্তু মনে রাখবেন বিনা অপরাধে আমাকে যদি আজ কোনো মিথ্যে অপবাদ দেওয়া হয় তবে এর মাসুল আপনারা দিতে পারবেন না। আরিয়ানের গলার স্বর অদ্ভুতভাবে গম্ভীর শোনালো। তার শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি হলেও তার কণ্ঠস্বরে কোনো কাঁপন নেই। অহনা আরিয়ানের ভাঙা ট্রাঙ্ক টেনে বাইরে বের করে নিয়ে এলো। তার মুখে এক শয়তানি হাসি। সে জানে একটু পরেই এই ট্রাঙ্ক থেকে আংটি বের হবে আর আরিয়ানকে পুলিশে দেওয়া হবে। কিন্তু ট্রাঙ্কটা খোলার পর অহনার চোখ কপালে ওঠে। সেখানে কোনো আংটি নেই, বরং সেখানে একটা ইলেকট্রনিক চিপ আর ছোট্ট একটা অদ্ভুত ডিভাইস পড়ে আছে। এগুলো কি আরিয়ান? তুই কি এসব দিয়ে আমাদের বাড়ির তথ্য পাচার করছিস? আংটি কোথায় লুকিয়েছিস বল? আংটিটা হয়তো আপনার খাটের নিচে পড়ে আছে অহনা আপু। ভালো করে চেক করলেই পাবেন। আর যা আপনারা দেখছেন তা বোঝার ক্ষমতা আপনাদের নেই। এগুলো আমার খেলনা মাত্র। আরিয়ান শান্তভাবে উঠে দাঁড়ালো। সে জানে আংটিটা অহনা নিজেই লুকিয়েছে, কিন্তু সে এটা কেন করলো না? সে যে আংটিটা এখন নিজের ব্যাগে খুঁজে পাবে।
আরিয়ান বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। চৌধুরী পরিবারের কেউ টেরও পেল না যে আজ যে নেটওয়ার্ক আর সিসিটিভি ফুটেজ তার বিশ্বাস করে সেটা আরিয়ান ইশারায় 1 সেকেন্ডে বদলে গেছে। আম্মু, তুমি কেঁদো না। আজ যারা আমাকে চোর বলছে, খুব শীঘ্রই তারা আমার কাছে এসে ক্ষমা চাইবে। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। আরিয়ান বাগানে গিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়ালো। পকেট থেকে একটা ছোট্ট হেডফোন কানে দিল। ওপাশ থেকে কেউ একজন ইংরেজিতে বলল, স্যার, প্রজেক্ট রেডি। আরিয়ান শুধু মুচকি হাসলো আর আকাশের দিকে তাকালো। সে যে আকাশটা জয়ের হাতছানি দিচ্ছে তাকে। চৌধুরী বাড়িতে আজ এক বিশাল উৎসবের আয়োজন চলছে। অহনার বাবা অর্থাৎ আরিয়ানের বড় চাচা এক বড় ব্যবসায়িক ডিল করে সই করেছেন। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। দামি মেহমানদের আনাগোনা চারিদিকে। আরিয়ানের মা সকাল থেকে এক মুহূর্ত জোরবার সময় পাননি। উপোস পেটে তিনি শত শত মানুষের রান্নার তদারকি করছেন। আরিয়ান এক কোণায় দাঁড়িয়ে দেখছিল সবাই কতটা আনন্দিত। ঠিক তখনই সে দেখল অহনা চুপি চুপি তার বাবা স্টাডি রুমে ঢুকছে। কৌতূহলবশত আরিয়ান জানলার আড়াল থেকে দেখতে পেলেও অহনা তার বাবার ড্রয়ার থেকে এক গাদা দামি স্ট্যাম্প পেপার আর কিছু ক্যাশ টাকা সরিয়ে নিয়ে ব্যাগে ভরেছে। আরিয়ান বুঝতে পারল অহনা তার প্রেমিকের জন্য এই টাকা আর কাগজগুলো চুরি করেছে, যাই চৌধুরী পরিবারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। অহনা আপু, আপনি কি করছেন? ওই ড্রয়ারে তো বড় চাচার খুব দরকারি ব্যবসার কাগজ আছে। আপনি এগুলো সরাচ্ছেন কেন? এটা তো একদম ঠিক কাজ হচ্ছে না। আমি আপনাকে বাধা দিচ্ছি, কারণ বড় চাচা জানলে আপনার উপর অনেক রাগ করবেন। দয়া করে এগুলো রেখে দিন। তুই আবার এখানে কোত্থেকে এলি ভিখারির বাচ্চা? সবসময় আমার পিছু পিছু কেন ঘুরঘুর করিস? যা এখান থেকে, নিজের চরকায় তেল দে। আমি কি করছি না করছি তা তোকে বলতে হবে না। তুই আমাদের বাড়ির দয়াতে খেয়ে বেঁচে আছিস, এটা ভুলে যাস না। আমি আপনার অবজ্ঞা সহ্য করতে পারি অহনা আপু, কিন্তু এই অন্যায়টা হতে দিতে পারি না। এই কাগজগুলো চুরি হলে বড় চাচার ব্যবসা শেষ হয়ে যাবে। আপনি যদি এগুলো না রাখেন তবে আমি বাধ্য হব বড় আম্মুকে সব বলে দিতে। দয়া করে এই ভুলটা করবেন না। আমাকে হুমকি দিচ্ছিস? তোর কত বড় সাহস! তুই বলবি আমার নামে? আচ্ছা ঠিক আছে, দেখ তবে কি হয়। তুই তো আমার ভুল ধরিয়ে দিতে এসেছিস না? এখন দেখ তোর কপালে কি জোটে। তোকে আর তোর মাকে যদি এই বাড়ি থেকে আজ ঘাড় ধাক্কা দিয়ে বের না করেছি, তবে আমার নামও অহনা না। অহনা নিজের প্ল্যান বদলে ফেলল। সে চট করে টাকা আর কাগজগুলো নিজের ব্যাগে না রেখে আরিয়ানের স্কুল ব্যাগের ভিতরে লুকিয়ে ফেলল। তারপর চিৎকার করে নিজের কাপড় ছিঁড়ে চুল এলোমেলো করে ড্রয়িং রুমের দিকে দৌড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ির সবাই হইচই করে ছুটে এলো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! এই চোরটা আমার ঘরে ঢুকে আমার স্বাধীনতা হারি করার চেষ্টা করছে। মা, তুমি কোথায়? দেখো এই ভিখারিটা আজ কত বড় সাহস পেয়েছে। অন্ধকার বারান্দা দিয়ে অহনা যখন নিজের জামা কিছুটা ছিঁড়ে আর চুল এলোমেলো করে চিৎকার করতে করতে ড্রয়িং রুমে এলো, তখন পুরো চৌধুরী বাড়ির উৎসবের আমেজ মুহূর্তেই থেমে গেল। বড় বড় ব্যবসায়ী, মেহমান আর আত্মীয় স্বজন ঠাসা ঘরটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। অহনা ডুকরে কেঁদে তার বাবার পায়ের কাছে বসে পড়ল। ওরে মা আমার, কি হয়েছে তোর? আর এই আরিয়ানটা কি করেছে? আমি তো জানতাম ও একটা আপদ, কিন্তু ও যে এত বড় জানোয়ার তা তো বুঝিনি। মা, আমি ড্রয়ারের টাকা আর বাবার দরকারি ফাইলগুলো গুছিয়ে রাখছিলাম। ও হঠাৎ পেছন থেকে এসে আমার মুখ চেপে ধরলো। ও বলল টাকাগুলো নিয়ে পালাবে। আমি বাধা দিতে গেলে ও আমাকে চড় মারে আর আমাকে অপমান করার চেষ্টা করে। দেখো, আমার ব্যাগের ভেতরেও হাত দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে কথা। অহনা আপু, আপনি কেন এত বড় মিথ্যে বলছেন? বড় আম্মু বিশ্বাস করেন আমি শুধু ওকে বাধা দিয়েছিলাম। ও অহনার বাবার ড্রয়ার থেকে স্ট্যাম্প পেপার আর বান্ডিল করা টাকা সরাচ্ছিল। ও হয়তো কাউকে দেওয়ার জন্য এগুলো চুরি করছিল। আমি সেটা দেখে ফেলেছি বলেই ও এখন এই নাটক করছে। মুখ সামলে কথা বল হারামজাদা। আমার মেয়ে চুরি করবে? যার নিজের বাড়িতে টাকার উপর দিয়ে হাঁটা চলা, সে চুরি করবে তোর মতো এক মুঠো ভাতের জন্য কাঙ্গাল হয়ে ছেলের সামনে? মেজবউ, কোথায় গেলি তুই? বের হয়ে আয় কুত্তি, তোর গুণধর ছেলের কীর্তি দেখে যা। আরিয়ানের মা রান্নাঘর থেকে পাগল প্রায় হয়ে ছুটে এলেন। তার শরীরে মশলার দাগ, পরনের শাড়িটাও শত জায়গায় তালি দেওয়া। তিনি এসে আরিয়ানকে আড়াল করে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করলেন।
আপনি ভুল বুঝছেন। আমার আরিয়ান সোনার টুকরো ছেলে। ও অভাবী হতে পারে, কিন্তু ও কখনো চোর হতে পারে না। ও মেয়েদের সম্মান করতে জানে। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। অহনা মা, তুই বল বাবা, আমার ছেলেটা তো তোকে বোনের মতো শ্রদ্ধা করে। চুপ কর ভিখারিনী, তোর এই চোর ছেলেকে বাঁচানোর চেষ্টা করিস না। এ তো দেখ, ওর ওই ময়লা ব্যাগটা সরাতে এই টাকা আর ফাইলগুলো বেরিয়ে এসে পড়েছে। আমি তোকে ধরিয়ে দিয়েছি বলে তুই এখন উল্টাপাল্টা আমার নামে বদনাম দিচ্ছিস আরিয়ান। তোকে তো আজ পুলিশে দেব। অহনার মা এগিয়ে গিয়ে আরিয়ানের মায়ের গলে সব পাটে একটা চর বসিয়ে দিলেন। আরিয়ানের মা টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। আরিয়ানের চোখ দিয়ে তখনও আগুনের গোলা বেরোচ্ছে। সে তার মায়ের এই অপমান সহ্য করতে পারছে না। বড় আম্মু, আমার মাকে মারবেন না। আপনারা আমাকে মারুন, কিন্তু আমার মাকে অপমান করবেন না। আমি শপথ করে বলছি, আমি ওসব স্পর্শ করিনি। অহনা আপু নিজেই ওগুলো আমার ব্যাগে ঢুকিয়ে রেখেছে যখন আমি পানি আনতে গিয়েছিলাম। এখনো মুখে মুখে কথা বলছিস? এই বাড়িতে তোদের আশ্রিত হিসেবে রেখে আমরা বড্ড বড় ভুল করেছি। ওগো, তুমি দাঁড়িয়ে কি দেখছো? এই আপদদের আজই বাড়ি থেকে বের করে দাও, নয়তো তোমার মেয়ের সম্মান আর এই বাড়ির সম্পদ কিছুই থাকবে না। আরিয়ান, আমি ভেবেছিলাম তুই অন্তত অভাবের তাড়নায় পড়াশোনা করে মানুষ হবি, কিন্তু তুই আজ আমাদের পিঠে ছুরি মারলি, আমার মেয়ের ওপর হাত তুলি। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। বের হয়ে যে এখনই। ভাইজান, বৃষ্টির রাত, এই অন্ধকারে আমরা কোথায় যাব? আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি পথে কোথায় দাঁড়াবো? আমাদের শুধু এই ভাঙ্গা ঘরটাতে থাকতে দিন। আমরা আর কখনো আপনাদের সামনে আসবো না। দয়া করুন ভাইজান। আরিয়ানের মা অহনার বাবার পায়ে লুটিয়ে পড়লেন, কিন্তু অহনার বাবা তাকে পা দিয়ে সরিয়ে দিলেন। অহনা তখন আড়ালে দাঁড়িয়ে শয়তানি একটা হাসি হাসছিল। তার উদ্দেশ্য সফল হয়েছে। সে যে টাকা আর কাগজগুলো নিজের প্রেমিকের জন্য সরিয়েছিল, তার দায় এখন আরিয়ানের কাঁধে। অহনার মা আরিয়ানের মায়ের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগলেন। মা, তুমি ওর পায়ে ধরো না। যারা অপরাধীকে আশ্রয় দেয় আর নির্দোষকে শাস্তি দেয়, তাদের পায়ে ধরার চেয়ে মরে যাওয়া ভালো। বড় আম্মু, আজ আপনি আমার মায়ের গায়ে হাত তুললেন তো? মনে রাখবেন, এই হাত একদিন আপনার নিজের কপালে আঘাত করবে। বড় বড় কথা, চল বের হ। বাড়ির দারোয়ান আর চাকরদের দিয়ে ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দেওয়া হলো তার মা আর ছেলেকে। তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির তীব্রতায় চোখ মেলা দায়। আরিয়ানের মায়ের আর্তনাদ আকাশের বুক ফেটে যাচ্ছিল যেন। তার অন্ধকার রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। ভেজে একাকার হয়ে আরিয়ানের মা কাঁদছিলেন। মা, তুমি কেঁদো না। আজ থেকে আমাদের কেউ নেই, শুধু তুমি আর আমি। ওরা আজ তোমাকে চোর আর আমাকে লম্পট সাজিয়ে বের করে দিল না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই অপমানের শোধ আমি এমনভাবে নেব যে ওরা কল্পনাও করতে পারবে না। আজ আমরা ঘরছাড়া হয়েছি, একদিন ওরা ওদের রাজপ্রাসাদ থেকে ভিক্ষুক হয়ে বের হবে। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটায় চোখ মেলা দায়। চৌধুরী বাড়ির সেই বিশাল লোহার গেটটা যখন সশব্দে বন্ধ হয়ে গেল, আরিয়ানের মনে হলো তার শৈশবের শেষ আশ্রয়টুকু ওই শব্দের সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আরিয়ানের মা রাস্তায় কদামার্ত ধুলোয় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। অহনার মা ধাক্কা দেওয়ার সময় তিনি ইটের ওপরে আছর খেয়েছিলেন। কপাল দিয়ে বৃষ্টির পানির সাথে রক্ত মিশে মুখ ভিজে যাচ্ছে। 10 বছরের আরিয়ান তার ছোট্ট হাত দুটো দিয়ে মাকে আগলে রাখার চেষ্টা করছে, কিন্তু তার নিজের শরীরও তখন অপমানে আর ঠান্ডায় কাঁপছে। মা ওঠো, এখানে বসে থেকো না। ওরা আমাদের কেউ না মা। যারা তোমাকে এভাবে মারতে পারে তারা আমাদের আপন হতে পারে না। চলো মা, আমরা কোথাও মাথা গোজার জায়গা খুঁজি। এই বৃষ্টিতে তুমি অসুস্থ হয়ে পড়বে। কোথায় যাব রে বাবা? এই মাঝরাতে এই অচেনা শহরে আমাদের কে আছে? তোর বাবা আমাদের কার কাছে রেখে গেল? এক মুঠো ভাতের জন্য আজ আমরা চোর হয়ে গেলাম আরিয়ান। খোদা কেন আমাদের মরণ দিল না? এই অপমান সয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো ছিল। আরিয়ানের মা ডুকরে কেঁদে উঠলেন। তার আর্তনাদ বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আরিয়ান তার ছেঁড়া ব্যাগের ভেতর থেকে একটা ভেজা পুরনো গামছা বের করে মায়ের কপাল মুছে দিল। তারা হাঁটতে হাঁটতে শহরের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালো। চারদিকে নোংরা পরিবেশ,
স্টেশনের কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। আরিয়ানের মা একটা সিমেন্টের বেঞ্চে গা এলিয়ে দিলেন। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পরদিন সকালে পেটে জ্বালায় আরিয়ান স্টেশনের পাশের একটা নোংরা চায়ের দোকানে গেল কাগজের খোঁজে। অনেক অনুনয় বিনয় করার পর দোকানের মালিক তাকে একটু গ্লাস ধোয়ার কাজ দিল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে ভিড়ও বাড়তে লাগলো। আরিয়ান এক মনে নোংরা গামছা দিয়ে টেবিল মুছছে আর কাস্টমারদের গালমন্দ শুনছে। ঠিক তখনই দোকানের সামনে ট্রাফিক সিগন্যালে একটা ঝকঝকে সাদা গাড়ি এসে থামলো। জানলার কাচ নামানো ছিল। ভিড়ের ভীষণে ভেতরে বসেছিল অহনা। সে তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। হঠাৎই তার নজর পড়ল রাস্তার ধারের এই অপরিচ্ছন্ন চায়ের দোকানটার দিকে। সেখানে তালি দেওয়া ফ্যাকাশে পাঞ্জাবি পরা আরিয়ানকে টেবিল মুছতে দেখে অহনার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে গাড়ি থেকে নেমে গটগট করে দোকানের সামনে এসে দাঁড়ালো। ওরে বাবা, এই চোরটা দেখি এখানে আস্তানা গেড়েছে। কি রে আরিয়ান, চুরির ব্যবসা ছেড়ে এখন কি মানুষের এটো গ্লাস পরিষ্কার করার কাজ ছুটেছে? জুতোর কারিগর থেকে এখন কাপ ডিশের ধোয়া মোছা। তোদের বংশটাই তো এমন নিচু জাতের। অহনা আপু, আমি কাজ করে খাচ্ছি, চুরি করছি না। আপনি দয়া করে এখান থেকে যান। আমাকে আমার কাজ করতে দিন। আমার মা অসুস্থ, তার জন্য আমাকে ওষুধ কিনতে হবে। শোন আরিয়ান, এই ছেলেটা আমাদের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল। এখন এখানে সাধু সেজে বসে আছে। দোকানদার কাকা সাবধান, ক্যাশ বক্স সামনে রাখবেন। এই ছেলেটা কিন্তু হাত টান দেওয়ায় ওস্তাদ। আর তোর ওই ভিখারিনী মা কোথায়? সেই নিশ্চয়ই এখন স্টেশনে বসে ভিক্ষার থালা নিয়ে বসেছে। তোদের জন্য এটাই মানানসই। অহনার কথা শুনে দোকানের কাস্টমাররা আরিয়ানের দিকে ঘৃণার চোখে তাকাতে লাগলো। আরিয়ান অপমানে কুকুরে যাচ্ছিল। তার ছোট হাত দুটো কাঁপছিল। ঠিক তখন অহনা টেবিলের ওপরে থাকা এক কাপ গরম চা ইচ্ছা করেই আরিয়ানের হাতের ওপরে উল্টে দিল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল। ও সরি, তোর হাতটা খুব নোংরা তো, তাই একটু ধুয়ে দিলাম। শোন আরিয়ান, তুই যত চেষ্টাই করিস না কেন, আমাদের পায়ের তলাতেই তোকে থাকতে হবে। তোদের মতো মানুষের পৃথিবীতে জন্ম নেওয়াটাও পাপ। এই না 10 টাকা, আমার গাড়িটা একটু মুছে দিস তো, ভিক্ষা হিসেবেই রাখ। অহনা একটা নোট আরিয়ানের মুখের উপরে ছুঁড়ে মারল। আরিয়ান নোটটা তুলল না। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া পানিগুলোর ময়লার সাথে মিশে একাকার হয়ে গেল। সে শুধু স্থির দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো ভয় ছিল না, ছিল এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। অহনা ঘৃণা ভরে মুখ ঘুরিয়ে গাড়িতে গিয়ে বসল। সিগন্যাল ছেড়ে দিতেই গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। আরিয়ান ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে নিজের পুড়ে যাওয়া হাতটার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলায় আরিয়ান সারাদিনের কামানো মাত্র 15 টাকা আর দুটো শক্ত রুটি নিয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে গেল। কিন্তু প্ল্যাটফর্মে গিয়ে তার বুকটা ধক করে উঠল। তার মা সেখানে নেই। যেখানে তার মা শুয়েছিল সেখানে এখন কয়েকজন ভবঘুরে বসে আছে। আরিয়ান পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। মা, মা তুমি কোথায়? ও চাচা, আমার মা এখানে বসা ছিল, আপনি দেখেছেন? তালি দেওয়া, শাড়ি পরা, কপালে ব্যান্ডেজ ছিল। এক ঝাড়ুদার লোক অবহেলার স্বরে বলল, আরে ওরে তো পুলিশ নিয়ে গেছে। এখানে বসে মরণ কামড় দিচ্ছিল, সবাই ভাবছে পাগল না নেশাখোর। পুলিশ এসে ভ্যানে করে সরকারি হাসপাতালে না কোথায় যেন ফেলে দিয়ে এসেছে। হাসপাতাল? কোন হাসপাতাল? মা তো কথা বলতে পারছিল না। মা, তুমি আমাকে একা ফেলে কোথায় গেলে মা? আমি তো তোমার জন্য রুটি এনেছি মা। আরিয়ান স্টেশনের তপ্ত পিচঢালা রাস্তায় খালি পায়ে দৌড়াতে শুরু করলো। মানুষের ধাক্কা খাচ্ছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু তার থামা আর নেই। তার মনে হচ্ছিল পৃথিবীটা তার ওপরে ভেঙে পড়েছে। এক সময় সে একটা বিশাল ব্রিজের উপরে গিয়ে থামলো। নিচে অন্ধকার নদী বইছে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না এই নিষ্ঠুর শহরে। কেন আল্লাহ, কেন আমাদের সাথে এমন করছো? আমরা কি মানুষ নই? অহনা আপু আজ আমাকে ভিখারি বলে টাকা ছুঁড়ে মেরেছে, আমার মাকে পুলিশে নিয়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি, এই পৃথিবী যদি টিকে থাকে তবে একদিন এই আরিয়ানের সামনে মাথা নিচু করে রাখবে। আজ যারা আমাদের ঘরছাড়া করলো, একদিন তাদের বংশের নাম নিশানা আমি মুছে দেব। মা, আমি তোমাকে খুঁজে বের করবই, আমি হার মানব না।
আরিয়ান তার পকেট থেকে সেই নীল ডায়েরিটা বের করলো, যা বৃষ্টির পানিতে কিছুটা ভিজে গেছে। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তার দিকে হাঁটতে লাগলো। তার শরীর ছোট হতে পারে, কিন্তু তার ভেতরে এক দানবীয় জেদ জন্ম নিয়েছে। সে জানে এই শহর তাকে দয়া করবে না, তাকে নিজের জায়গা ছিনিয়ে নিতে হবে। চৌধুরী বাড়ির সেই আভিজাত্য দেয়াল ভাঙার জন্য আরিয়ান আজ থেকে এক নতুন যুদ্ধে নামলো। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 10টি বছর ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেছে। 10 বছর আগে যে চৌধুরী বাড়ির দাপটে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, আজ সেই আভিজাত্যের প্রাসাদে ঘুণ ধরেছে। অহনার বাবার ব্যবসায়িক সাম্রাজ্য এখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। একের পর এক লোকসান আর ঋণের বোঝা তাদের গলায় ফাঁসের মতো আটকে গেছে। অহনা যে একসময় দামি গাড়ি ছাড়া মাটিতে পা ফেলতো না, আজ তাকে লোকাল বাসে করে ইন্টারভিউ দিতে ছুটতে হচ্ছে। আজ তার জন্য অনেক বড় একটা দিন। দেশের 1 নম্বর মাল্টিন্যাশনাল কোম্পানি AR এন্টারপ্রাইজ থেকে তার ইন্টারভিউ কল এসেছে। এই কোম্পানিতে একটা চাকরি পাওয়া মানে হলো চৌধুরী পরিবারের ভাগ্য আবারও ফিরে পাওয়া। আম্মু, আজ আমার ইন্টারভিউ। যদি এই চাকরিটা হয়ে যায় তবে আমাদের আর এই বাড়িটা হারাতে হবে না। তুমি দোয়া করো, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব। জামা, আল্লাহ ভরসা। আমাদের অবস্থা এখন খুব খারাপ। আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এই কোম্পানি এখন আমাদের শেষ ভরসা। শুনলাম এই কোম্পানির মালিক নাকি খুব অল্প বয়সী এক তরুণ ছেলে, কিন্তু সে খুব রহস্যময়। কেউ তাকে সহজে দেখতে পায় না। তুই সাবধানে কথা বলিস। অহনা আর আয়ান সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। আগে সেই অহংকার এখন চেহারা নেই, আজ শুধু টিকে থাকার লড়াই। সে একটা সাধারণ সুতির 3 পিস পরে অফিসের দিকে রওনা হলো। AR এন্টারপ্রাইজের বিশাল কাঁচ ঘেরা কর্পোরেট অফিসের সামনে দাঁড়িয়ে অহনার বুক কাঁপতে লাগলো। অফিসের রাজকীয় পরিবেশ থেকে সে বুঝতে পারল কেন মানুষ এখানে চাকরি করার স্বপ্ন দেখে। রিসেপশনের নাম এন্ট্রি করার পর তাকে টপ ফ্লোরে এমডির কেবিনের সামনে নিয়ে যাওয়া হলো। মিস অহনা চৌধুরী, আপনি ভিতরে যেতে পারেন। স্যার আপনার জন্যই অপেক্ষা করেছেন। মনে রাখবেন, স্যার অপছন্দ করেন এমন কোনো কথা বলবেন না। উনি কিন্তু খুব কড়া মেজাজের মানুষ। অহনা কাঁপানো হাতে বিশাল কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কেবিনে অসম্ভব সুন্দর আর আধুনিক। বিশাল কাঁচের জানলার ওপাশে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে, কিন্তু টেবিলের ওপাশে থাকা বিশাল চামড়ার চেয়ারটায় উল্টো দিকে ঘোরানো। অফিসের বস জানলার দিকে মুখ করে বসে আছেন, অহনার দিকে তার পিঠ। আসসালামু আলাইকুম স্যার, আমি অহনা চৌধুরী, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। অহনা চৌধুরী, নামটা বেশ পরিচিত শোনায়। বসুন। কণ্ঠস্বরটা শুনে অহনার বুকের ভেতরে কেমন জানি একটা খটকা লাগলো। খুব চেনা কণ্ঠ, কিন্তু মনে করতে পারছে না। সে ধীর পায়ে চেয়ারে গিয়ে বসলো। সামনের মানুষটি যখন চেয়ার ঘোরাচ্ছে না, আপনার সিভি দেখলাম, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ছিলেন আপনি। এত বড় পরিচয় থাকতে আমাদের এই কোম্পানিতে সামান্য একটা চাকরির জন্য কেন এসেছেন? আপনাদের মতো আভিজাত্য যাদের রক্তে, তারা অন্যের গোলামি করতে পারবে তো? স্যার, ব্যবসার ব্যক্তিগত জীবন আলাদা। আমাদের কোম্পানি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি পরিশ্রম করতে জানি। আপনারা যদি সুযোগ দেন, আমি প্রমাণ করে দেব আমি যোগ্য। পরিশ্রম? আপনি কি সেই পরিশ্রমের কথা বলছেন যা দিয়ে 10 বছর আগে একটা 10 বছরের এতিম ছেলেকে রাস্তার ধুলোয় ফেলে দিয়েছিলেন? নাকি সেই পরিশ্রমের কথা বলছেন যা দিয়ে একজন অসহায় মায়ের উপর মিথ্যে চুরির অপবাদ চাপিয়েছিলেন? অহনা পাথরের মতো জমে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে বুঝতে পারছে না এই মানুষটা তার অতীতের কথা জানলো কিভাবে। স্যার, আপনি এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি মনে হয় কোনো ভুল করছেন। আমি ভুল করি না মিস চৌধুরী, আমার মেমোরি খুব শার্প। বিশেষ করে সেই দিনগুলোর কথা আমি কখনো ভুলি না যখন তৃষ্ণার্ত হয়ে 1 ফোঁটা পানি চাইলে আমাকে টিউবওয়েলের পানি খেতে বলা হতো। মনে আছে? আপনার বাগানের জুতো সাফ করার জন্য আমাকে 10 টাকা বকশিশ দিতে চেয়েছিলেন। এবার অহনার পা কাঁপতে শুরু করলো। সে ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখের সামনে 10 বছর আগে সেই জীর্ণ পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটার মুখ ভেসে উঠল, কিন্তু সে ভাবতেই পারছে না যে সেই ছেলেটা আজ এই অবস্থায় থাকতে পারে। কে আপনি? মুখ ঘুরিয়ে কথা বলুন। আপনি কি আরিয়ান? না না, ও তো ভিখারি ছিল। ও কিভাবে এত বড় কোম্পানি বানাবে?
চেয়ারটা ধীর গতিতে ঘুরল। স্যুট বুট পরা এক সুদর্শন যুবক, যার চোখ দৃষ্টিতে এখন রাজকীয় তেজ আর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। আর সে আর কেউই নয়, 10 বছর আগে সেই অবহেলিত আরিয়ান। আজ সে দেশের নাম্বার 1 বিজনেস টাইকুন। কি হলো অহনা আপু, খুব অবাক হয়েছ? চোর আর ভিখারি বলে যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তার নিচেই চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে এসেছো। ভাগ্যের পরিহাস দেখেছো? আজ এই টেবিলের ওপাশে আমি বসে আছি, আর এপাশে তুমি সাহায্য প্রার্থী। আরিয়ান, তুমি এত বড় হয়ে গেছো? তুমি এই AR এন্টারপ্রাইজের মালিক? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমরা অনেক খুঁজেছি তোমাকে। খুঁজেছ নাকি চুরির অপবাদ দিয়ে শান্তিতে ঘুমানোর জন্য আমাদের মৃতদেহ নিশ্চিত করতে চেয়েছিলে? আমার মাকে তোমরা পুলিশে দিয়েছিলে। সে অসুস্থ মহিলাটা হসপিটালে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যেতে বসেছিল। আজ তুমি এসেছো আমার কাছে চাকরি চাইতে। আরিয়ান, আমাদের মাফ করে দাও। আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের বাড়িটা নিলামে উঠছে। তুমি তো আমাদের নিজের ভাই, তুমি কি আমাদের বাঁচাবে না? নিজের ভাই? যেদিন আমার মার চুলের মুঠি ধরে গেট দিয়ে বের করেছিলে, সেদিন কোথায় ছিল ভাই ডাক? শোনো অহনা চৌধুরী, তোমার ইন্টারভিউ শেষ। তোমার যোগ্যতা আমার অফিসের পিয়নের হওয়ার মতো নেই, কিন্তু আমি তোমাকে চাকরিটা দেব, তবে মার্কেটিংয়ে নয়, আমার অফিসের ফ্লোর ক্লিনার হিসাবে। তুমি তো টেবিল মুছতে আর জুতো পরিষ্কার করতে খুব পছন্দ করো, তাই না? অহনা অঝরে কাঁদতে শুরু করলো। অপমানে তার মাথা নিচু হয়ে গেল। যে আরিয়ানকে সে এতদিন ঘৃণা করত, আজ তার পায়ের নিচে পড়ার মতো অবস্থা হয়েছে তার। জেমস, ভেতরে এসো। মিস চৌধুরীকে জয়েনিং লেটার দিয়ে দাও। পদের নাম হবে অফিস ক্লিনার। আর শোনো, ওনাকে আমাদের অফিসের জুতো রাখার জায়গাটা বুঝিয়ে দিও, ওটা ওনার খুব প্রিয় জায়গা। সকাল 7টা। এয়ার এন্টারপ্রাইজের 60 ফ্লোরের বিশাল পেন্ট হাউসে যখন সূর্যের প্রথম আলো এসে পড়েছে, তখন পুরো ঢাকা শহরকে মনে হয় আরিয়ানের পায়ের নিচে পড়ে থাকা একটা ছোট্ট খেলনা। আরিয়ান আজ ধবধবে সাদা একটা সিল্কের শার্ট আর কালো ব্লেজার পরে জিমের পাশে বিশাল একটা কাচের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই চশমা নেই, আছে এক গভীর আর রহস্যময় চাউনি। নিচে হাজার হাজার গাড়ি পিঁপড়ের মতো চলছে, কিন্তু আরিয়ান জানে এই শহরের অর্থনীতির চাবিকাঠি এখন তার পকেটে। 10 বছর আগে যে ছেলেটি এক গ্লাস পানির জন্য হাহাকার করত, আজ তার এক ইশারায় শত শত কোটি টাকার ডিল 1 সেকেন্ডে পাল্টে যায়। আরিয়ান দিনের শুরুটা হয় বিশ্বের নামি দামি স্টক মার্কেটের খবর নিয়ে। তার সময় এতই দামি যে 1 মিনিটে সে কয়েক লক্ষ টাকা আয় করে। অফিসের নিচে তখন বিশাল লাইন। দেশের বড় বড় রথী মহারথীর ব্যবসায়ীরা, যাদের টিভিতে বড় বড় কথা বলতে দেখা যায়, তারা আজ আরিয়ানের অফিসের রিসেপশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কেউ এসেছে তার প্রজেক্টটিকে একটু ইনভেস্টমেন্ট পাওয়ার আশায়, কেউ এসেছে শুধু আরিয়ানের সাথে একটা হ্যান্ডশেক করার অনুমতি নিতে। কিন্তু আরিয়ানের সাথে দেখা করার মানে অমাবস্যার চাঁদ হাতে পাওয়া। সে সিকিউরিটি লেয়ার এতই করা যে অনুমতি ছাড়া মাছিও বলতে পারে না। জেমস হাতে আইপ্যাড নিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। স্যার, নিচে কটন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর 3 জন মাল্টিমিলিয়নের গত 3 ঘন্টা ধরে ওয়েট করছেন। তারা বলছেন মাত্র 2 মিনিট আপনার সাথে কথা বলতে চান। তাদের একটা নতুন পোর্ট প্রজেক্ট আছে। জেমস, তুমি কি নতুন কাজ করছো আমার সাথে? আমার সময়ের দাম কি তুমি জানো না? তাদের বলো আমার সাথে দেখা করতে গেলে আগে আমার কোম্পানির মিনিমাম 10% শেয়ার কিনতে হবে, তারপর অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিতে। যাও, তাদের বলে দাও আমার কাছে আজ সময় নেই। জেমস মাথা নিচু করে বেরিয়ে গেল। এটাই আরিয়ান। সে আজ কারোর তোয়াক্কা করে না। তার কাছে ব্যবসা মানে আবেগ নয়, ব্যবসা মানে ক্ষমতা। আরিয়ান তার বিশাল কেবিনের দিকে হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় শত শত কর্মকর্তা দেওয়ালের সাথে মিশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারোর সাহস নেই আরিয়ানের চোখের দিকে তাকানো। আরিয়ানের ব্যক্তিত্বে যে তেজ, তাতেই মানুষ কুঁকড়ে যায়। সে যখন তার কনফারেন্স রুমে ঢুকলো, সেখানে 20 জন টপ লেভেলের ম্যানেজার ভয়ে কাঁপছিল। গত মাসের রিপোর্টে আমি দেখেছি আমাদের টেক্সটাইল উইং 5% লস করেছে। আমি লস শব্দটা ডিকশনারি থেকে মুছে ফেলেছি। যারা এই সেকশনে আছো তারা আজ লাঞ্চের আগে পদত্যাগপত্র জমা দিবে। আমার কোম্পানিতে অযোগ্যদের কোনো জায়গা নেই। আরিয়ান এই কথায় বিজনেস মানুষের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, কিন্তু তার চোখে কোনো দয়া দেখা গেল না। সে জানে দয়া দেখালে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা যায় না।
মিটিং শেষ করে আরিয়ান যখন নিজের কেবিনে ফিরে এলো তখন সে দেখল কাছের দেওয়ালের ওপাশে করিডোরে অহনা দাঁড়িয়ে আছে। অহনার হাতে একটা মগ আর একটা বালতি। সে ফ্লোর পরিষ্কার করছে। তার পরনে একটা মলিন অ্যাপ্রন, যে অহনা একদিন আরিয়ানকে বলেছিল সে জুতো পরিষ্কার করার যোগ্য। আজ সেই অহনা আরিয়ানের অফিসের মেঝেতে নিজের চোখের পানি মুছছে আর ঘষছে। জেমস, ওই ক্লিনারকে ভেতরে ডাকো। ওর কাজ কতদূর হলো দেখি। অহনা কাঁপতে কাঁপতে কেবিনের ভেতরে ঢুকলো। আরিয়ান তখন একটা দামি চুরুট ধরিয়ে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অহনা আরিয়ানের রাজকীয় উপস্থিতি দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না যে এটা সেই আরিয়ান। আরিয়ানের গায়ের পারফিউমের ঘ্রাণে পুরো ঘর মো মো করছে। কি হলো অহনা চৌধুরী, ফ্লোরটা কি ঠিকমতো পরিষ্কার হয়েছে নাকি তোমার দামি হাতের ছোঁয়ায় ময়লা আরো বেশি লেগেছে? মনে রেখো, আমার এই ফ্লোরের এক একটি টাইলসের দাম তোমার বাবার পুরো কোম্পানির চেয়েও বেশি। আরিয়ান, আমি কাজ করছি, কিন্তু সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। আমি তো পড়াশোনা জানি, আমাকে অন্তত ডেস্কে বসতে দাও। আমি তোমার পা ধরছি আরিয়ান, আমাকে এভাবে সবার সামনে ছোট করো না। পা ধরবে? সেদিন আমার মা যখন তোমার বাবার পা ধরেছিল তখন তুমি কি করেছিলে অহনা? তুমি অট্ট হাসি হেসেছিলে। হাস তো কেবল শুরু। তুমি কি জানো কাল তোমার বাবার কোম্পানিটা আমি নিলামে তুলছি? তোমাদের চৌধুরী ভিলা এখন থেকে আমার গেস্ট হাউস হবে, আর সেখানে কাজ করার জন্য আমি তোমার মাকে নিয়োগ দেব। মা আর মেয়ে মিলে আমার বাগান পরিষ্কার করবে। অহনা কান্নায় ভেঙে পড়ল। সে আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু আরিয়ান তার দিকে ফিরেও তাকালো না। সে তার আইফোনে একটা নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে শহরের সবচেয়ে বড় পুলিশ অফিসার উত্তর দিল, ইয়েস স্যার, আপনার জন্য কি করতে পারি? কমিশনার সাহেব, চৌধুরী গ্রুপের সব ব্যাংক অ্যাকাউন্ট আজ ফ্রিজ করে দিন। আমি চাই ওরা যেন কাল সকালে নাস্তা করার টাকাও পকেটে না পায়। আর হ্যাঁ, আমার মায়ের সেই পুরনো চুরির ফাইলটা রিওপেন করুন। এবার চোর হিসেবে অন্য কারো নাম উঠবে। আরিয়ানের গলার স্বরে এক হিমশীতল প্রতিশোধের নেশা। সে ফোনটা রেখে অহনার দিকে তাকালো। অহনা তখন মেঝেতে মাথা ঠুকছে, কিন্তু আরিয়ান মন আজ কোনো জায়গায় নেই মায়ার জন্য। তার মনে শুধু পড়ে আছে সেই বৃষ্টির রাত যেখানে তার অসুস্থ মাকে পুলিশের ভ্যানে তোলা হয়েছিল। জেমস, ওনাকে নিয়ে যাও। আর শোনো, আজ লাঞ্চে আমার জন্য বিরিয়ানি আনবে, সবচেয়ে দামি দোকান থেকে। আর অহনাকে বলবে ওই বিরিয়ানি যখন আমি খাবো তখন সে যেন এক কোণে দাঁড়িয়ে সেটা দেখে। মনে আছে অহনা, 10 বছর আগে তুমি বিরিয়ানি খাচ্ছিলে আর আমি এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম। আজ দৃশ্যটা উল্টে যাবে। আরিয়ান একটা শয়তানি হাসি আসলো। সে আজ শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে আজ এক অপ্রতিরোধী শিকারী। পুরো দেশ আজ আরিয়ানের পায়ের নিচে, আর যারা তাকে অবজ্ঞা করেছিল তারা আজ তার করুণার অপেক্ষায়। আরিয়ান জানে জয় শুরু হয়েছে মাত্র, আসল খেলা তো এখনো বাকি। সে তার হাতের ঘড়িটার দিকে তাকালো। কোটি টাকার রোলেক্স ঘড়িটা সেকেন্ডের কাঁটা যেন টিক টিক করে চৌধুরী পরিবারের শেষ সময়টা জানান দিচ্ছে। মা, আমি আসছি। আজ থেকে এই শহর তোমার পায়ের নিচে থাকবে। যারা তোমাকে ভিখারি বলেছে তারা আজ তোমার পায়ের ধুলো হওয়ার যোগ্যও থাকবে না। আরিয়ানের রাজকীয় কেবিনে এখন এক ভারী নিস্তব্ধতা। কাচের ওপাশে পুরো ঢাকা শহরে মনে হচ্ছে শান্ত, কিন্তু আরিয়ানের বুকের ভেতরে এখন প্রতিশোধের দাবানল জ্বলছে। সে তার দামি কলমটা নিয়ে চৌধুরী ভিলার নিলামের কাগজে সই করতে যাবে। ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। করিডোরের ফ্লোর ক্লিনারের পোশাকে থাকা অহনা হঠাৎই বালতি আর লাঠি ফেলে দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আরিয়ানের সিকিউরিটি গার্ডরা তাকে আটকাতে গেলে অহনা এমন এক চাহনি দিল যে তারা কিছুটা থমকে গেল। অহনা চৌধুরী, তোমার সাহস তো কম নয়। ইন্টারভিউয়ের সময় ক্লিনার হওয়ার যে শর্ত তুমি মেনে নিয়েছিলে সেখানে কি লেখা ছিল যে তুমি যখন তখন আমার পার্সোনাল কেবিনে ঢুকে পড়বে? জেমস, ওকে বের করো। আরিয়ান, 1 মিনিট। সইটা করার আগে একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো। তুমি ভাবছো এই সইটা করলেই তোমার প্রতিশোধ পূর্ণ হবে? তুমি কি জানো তুমি আসলে কার পাতা ফাঁদে পা দিচ্ছ? এই নিলামটা আসলে তোমার জন্য একটা মরণ ফাঁদ। আরিয়ানের কলমটা থামিয়ে দিল। সে চেয়ার থেকে উঠে ধীর পায়ে অহনার সামনে এসে দাঁড়ালো। 10 বছর আগে এই মেয়েটির উচ্চতা আরিয়ানের কাছে অনেক বেশি মনে হতো। আজ আরিয়ান তার চেয়ে অনেক দীর্ঘ দেহী। আরিয়ানের চোখের মনি তীব্র ঘৃণায় চলছে। ফাঁদ তো তোমরা পেতেছিলে সেই 10 বছর আগে।
আমার মাকে চোর বানিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলে। অহনা আপু, আজ তুমি আমাকে ভয় দেখাচ্ছ? যে মানুষটা শূন্য থেকে এই সাম্রাজ্য বানিয়েছে তাকে ফাঁদের ভয় দেখিয়ে লাভ নেই। তুমি আজ শুধু একজন ক্লিনার, আর আমি এই শহরের মালিক। আরিয়ান, তুমি আজও সেই জেদি ছোট বাচ্চাটাই রয়ে গেছো। তুমি কি ভেবেছো আমার বাবা আর মা কেন তোমাকে সেদিন অত সহজে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তুমি কি সত্যি মনে করো তোমার ডায়েরিটা আমি চুরি করেছিলাম? আরিয়ান, এই ডায়েরিটা যদি সেদিন আমি তোমার ব্যাগ থেকে না সরাতাম, তবে আজ তুমি এখানে বেঁচে থাকতে না। তোমাকে ওই রাতেই শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। অহনার কথায় এক অদ্ভুত সত্যের টান আছে, কিন্তু আরিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় চাচা আর বড় চাচির আসল রূপ দেখেছে। সে দেখেছে কিভাবে তার মাকে মারধর করা হয়েছিল। নাটক বন্ধ করো অহনা। আমার বড় চাচা আর বড় চাচি আমার সামনে আমার মাকে অপমান করেছিল। তুমিও ছিলে তাদের সাথে। আজ আমাদের অবস্থা দেখে নতুন কোনো চাল চালছো? জেমস, ওকে এখান থেকে সরাও। আরিয়ান, একবার আমার ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের চাবিটা খুঁজে দেখো তো। আজ 10 বছর ধরে আমি একটা নীল ডায়েরি আগলে রেখেছি। যে ডায়েরিটার জন্য তুমি আমাকে আজও চোর ভাবো। কেন আমি ওটা আজও যত্ন করে রেখেছি জানো? কারণ ওটা তোমার বাবার শেষ উইল ছিল, যেখানে পরিষ্কার লেখা আছে চৌধুরী ভিলা আর এইসব সম্পত্তির মালিক আসলে তুমি। আমার বাবা আর মা সেই উইলটা পুড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা সরিয়ে রেখেছিলাম। আরিয়ান এবার বড় ধরনের শখ খেল। তার বাবার উইল ছিল, কিন্তু কই, সে তো কোনোদিন শোনেনি। অহনার চোখে এখন পানি টলমল করছে, কিন্তু তার কণ্ঠে এক দৃঢ়তা। তুমি আমাকে ক্লিনার বানিয়ে খুব শান্তি পাচ্ছ তো? পাও। আমি তোমার সব অপমান সয়ে নেব, কিন্তু আরিয়ান, ওই নিলামের কাগজে সই করো না। কারণ এই নিলামের পেছনে আমার বাবার সাথে এই শহরের আরো এক ভয়ঙ্কর মানুষ জড়িত আছে, যে তোমাকে ধ্বংস করার জন্য 10 বছর ধরে ওত পেতে আছে। তুমি এই কাগজে সই করা মানেই তোমার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস তার হাতে চলে যাওয়া। আমি বিশ্বাস করি না। তুমি আমার বড় চাচার মেয়ে, তোমার রক্তে তাদেরই বীজ। তুমি আমাকে কেন সাহায্য করবে? 10 বছর আগে তো তুমি আমার মুখে টাকা ছুঁড়ে মেরেছিলে। কারণ সেদিন টাকা না ছুড়লে আমার বাবা তোমাকে জ্যান্ত কবর দিত আরিয়ান। আমাকে শয়তান সাজতে হয়েছিল যাতে তুমি রাগ করে দেশ ছেড়ে পালাও। তোমার পালানোর পথটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম। তোমার মা আজও কেন আমার আশ্রয়ে আছে তা কি জানতে চেয়েছো? আরিয়ানের মাথা ঘুরতে লাগলো। মা অহনার আশ্রয়ে আছে মানে কি? আরিয়ান ভাবছিল মা হাসপাতালে কোনো এনজিওর সাহায্যে বেঁচে আছেন, কিন্তু অহনা যা বলছে তা যদি সত্যি হয়, তবে গত 10 বছর ধরে আরিয়ান এক বিশাল ভুল ধারণার ওপরে নিজের জীবন সাজিয়েছে। মা কোথায় আছে বলো? যদি আমার মার কোনো ক্ষতি হয়, তবে আমি তোমাদের কাউকেই বাঁচিয়ে রাখবো না। মা ভালো আছেন এখন, কিন্তু ওনার কাছে যাওয়া তোমার জন্য নিরাপদ নয়। আরিয়ান, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে রক্ষা করতে চেষ্টা করেছি। বিশ্বাস করো আর না করো, ওই নিলামের ফাইলে সই করা মানেই তোমার মৃত্যু। ঠিক তখনই অফিসের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে আরিয়ানের বড় চাচা মানে অহনার বাবা কথা বলছেন। তার কণ্ঠে এক দ্রুত হাসি। কি আরিয়ান বাবা, সাইটে কি হয়েছে? নাকি আমার মেয়েটা তোমাকে মোহগ্রস্ত করে ফেললো? শোনো আরিয়ান, তোমার মায়ের প্রাণ কিন্তু আমার হাতে। সইটা না করলে আজ বিকেলেই তোমার মায়ের লাশটা তোমার অফিস গেটে পাঠিয়ে দেব। আরিয়ান ফোনটা লাউড স্পিকারে দিয়েছে। অহনা ফোনের কথা শুনে আর্তনাদ করে উঠল। আব্বু, এ কি করছো তুমি? তুমি কথা দিয়েছিলে আরিয়ান সই করলে তুমি মেছু চাচিকে ছেড়ে দেবে। চুপ কর হারামি মেয়ে, তুই ভেবেছিস তোর এই ডাবল গেম আমি বুঝবো না? আরিয়ান, চট জলদি সই কর, নয়তো চৌধুরী ভিলার বদলে তোর মায়ের কবর তোর খুঁড়তে হবে। আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সামনে একদিকে তার মা আর অন্যদিকে তার তিল তিল গড়ে সাম্রাজ্য, আর এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে আছে রহস্যময়ী অহনা। আরিয়ান বুঝতে পারল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সেই অহনা আসলে তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল এতকাল। কিন্তু কেন? অহনা কি নিজের বাবাকে ধরিয়ে দিতে চায়, নাকি এর পেছনে আরও কোনো বড় রহস্য আছে যা আরিয়ান কল্পনাও করতে পারছে না? জেমস, গাড়ি বের করো। নিলামের সই আজ হবে না, আজ অন্য কিছু হবে। আর অহনা চৌধুরী, তুমি আমার সাথেই যাবে। যদি তুমি কোনো চাল চালার চেষ্টা করো, তবে সবার আগে তোমার শাস্তি হবে।
আরিয়ান অহনার হাত ধরে হিচড়ে কেবিন থেকে বের করে নিয়ে গেল। করিডোরের সব স্টাফ অবাক হয়ে তাকিয়ে দেখল যে আরিয়ান কাউকে সহ্য করতে পারত না, সে আজ তার ক্লিনারের হাত ধরে দৌড়াচ্ছে। আরিয়ানের চোখে এক নতুন লড়াইয়ের নেশা। সে বুঝতে পেরেছে বড় চাচা আর বড় চাচি শুধু লোভী নয়, তারা এক ভয়ঙ্কর খুনি। আর সেই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে অহনার কাছে থাকা সেই নীল ডায়েরিতে। লিফটের ভেতরে আরিয়ান আর অহনা। আরিয়ানের হাতের মুষ্টি অহনার কবজি শক্ত হয়ে বসে আছে। লিফটে আয়নার নিচের প্রতিচ্ছবি দেখে আরিয়ান আজ নিজেকে অচেনা মনে হচ্ছে। 10 বছর ধরে জমানো ঘৃণা আর জেদ এখন তীব্র কৌতূহল রূপ নিয়েছে। লিফট নিচে নামতে প্রতিটা সেকেন্ড যেন এক একটি যুগের মতো কাটছে। অহনা, তুমি যদি আজ আমাকে ভুল পথে নিয়ে যাও তবে মনে রেখো এই শহর তোমার জন্য নরক হয়ে যাবে। আমার মায়ের যদি একটা চুলও ছোঁয়া হয় তবে তোমার ওই বড় চাচা আর বড় চাচির শেষ রক্ষা আমি হতে দেব না। আরিয়ান, তুমি এখনো আমাকে সন্দেহ করছো? 10 বছর আগে যদি তোমাকে ভালো না বাসতাম তবে আজ তুমি এই পজিশনে থাকতে না। আব্বু আর আম্মু যে কতটা লোভী তা তুমি জানো, কিন্তু তাদের পেছনেও কেউ একজন আছে যে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে। গাড়িটা ধুলো উড়িয়ে অফিসের গেট দিয়ে বেরিয়ে গেল। আরিয়ান ড্রাইভিং সিটে বসে ঝড়ের গতিতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। হঠাৎই তার ফোনের স্ক্রিনে একটা ভিডিও কল এলো। আরিয়ান ফোনটা ড্যাশবোর্ডে সেট করে অন করলো। স্ক্রিনে ফুটে উঠলো একটা অন্ধকার ঘর, যেখানে আরিয়ানের মা একটা চেয়ারে বাঁধা। তার ঠিক মাথার উপরে একটা সময় নির্দেশক যন্ত্র টিকটিক করছে। আরিয়ান চৌধুরী, তোমার বড় চাচাতে একটা অপদার্থ। সে শুধু টাকার লোভে তোমার মাকে আটকে রেখেছে, কিন্তু খেলাটা শুরু করেছি আমি। হাতে মাত্র 20 মিনিট সময় আছে তোমার। যদি তুমি ওই নিলামের কাগজে সই না করো তবে তোমার মায়ের প্রাণ পাখি এই ঘরেই ছাই হয়ে যাবে। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। এই কণ্ঠস্বর স্বর তার অতি পরিচিত। 10 বছর আগে যাকে সবাই মৃত বলে জানতো, সেই ছোট চাচা আজ স্ক্রিনের ওপাশে শয়তানি হাসি হাসছেন। আরিয়ান তীব্র বেগ কষল মাঝ রাস্তায়। ছোট চাচা, আপনি বেঁচে আছেন আর আমার মায়ের সাথে এই জঘন্য কাজ আপনি করছেন? আপনি না আমার বাবাকে দেবতার মতো সম্মান করতেন? সম্মান দিয়ে পেট ভরে না আরিয়ান। তোর বাবার উইলের চাবিটা অহনার লকেটে আছে, আমি জানি। ওটা পাওয়ার জন্য আমি 10 বছর ধরে মরা সেজে বসেছিলাম। তুই সই কর বা না কর, তোর আঙুলের ছাপ ছাড়া ওই লকেট খুলবে না। তাই তোকে আর তোর মাকে আমার চাই। অহনাকেও বিশ্বাস করিস না, ও তো আমারই ভাইজি। কলটা কেটে গেছে। আরিয়ান রাগে আর যন্ত্রণায় অহনার দিকে ঘুরে তাকিয়ে তার কলার ধরল। আরিয়ানের চোখ এখন রক্তবর্ণ। অহনা, ছোট চাচা যা বলল সব কি সত্যি? তুমিও কি ওনার সাথে মিলে এই নাটক করছো? উইলের চাবি আর আমার আঙুলের ছাপ এইসব কি ওনারই শিখিয়ে দেওয়া? আরিয়ান, বিশ্বাস করো, ছোট চাচু যা বলছে সব সত্যি নয়। আমি লকেটটা লুকিয়ে রেখেছিলাম যাতে ছোট চাচু ওটা না পায়। উনি বড় আব্বুকে ব্ল্যাকমেল করে মেজো চাচিকে কিডন্যাপ করিয়েছেন। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি আরিয়ান। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই 3টে কালো মাইক্রোবাস তাদের গাড়ির চারিদিকে এসে ঘিরে ধরল। গাড়িগুলো থেকে মুখোশধারী কয়েকজন সশস্ত্র লোক বেরিয়ে এলো। তারা আরিয়ানের গাড়ির চাকা লক্ষ্য করে গুলি চালালো। ঠিক সেই মুহূর্তে একটি মাইক্রোবাসের দরজা খুলে বেরিয়ে এলেন আরিয়ানের ছোট চাচা। তার পরনে দামি স্যুট, হাতে একটি রিমোট কন্ট্রোল। কি হলো ভাতিজা? গাড়ি তো থেমে গেল। অহনা লক্ষ্মীমা, আমার লকেটটা দিয়ে দে। আর আরিয়ান, তুই চুপচাপ আমার সাথে চল। তোর আঙ্গুলের একটা ছোঁয়া দিবি আর আমি এই পুরো চৌধুরী সাম্রাজ্য নিজের নামে করে নেব। তোর মাকেও ছেড়ে দেব, কথা দিচ্ছি। আপনার মতো বেঈমানকে আমি 1 ইঞ্চি জমিও দেব না ছোট চাচা। আপনি আমার বাবার খুনি। 10 বছর আগে আপনি বাবাকে বিষ দিয়েছিলেন। আমি আজ সব বুঝতে পারছি। বুঝে যখন ফেলেছিস তখন আর বেঁচে থেকে লাভ কি? লকেটটা দে, নয়তো রিমোটের বাটনে চাপ দেবো। তোর মা 1 সেকেন্ডে উড়ে যাবে। আরিয়ান দেখতে পেল অহনার হাত কাঁপছে। অহনা হঠাৎই আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আরিয়ান, ড্যাশবোর্ডে একটা লুকোনো বাটন আছে, ওটা চাপো। এখনই আরিয়ান দ্বিধা না করে বাটনটি চাপলো। সাথে সাথে গাড়ির চারপাশ থেকে তীব্র ধোঁয়া বেরোতে শুরু করলো। আরিয়ানের ছোট চাচা আর তার লোকগুলো ধোঁয়ার কারণে কিছু দেখতে পাচ্ছিল না। সেই সুযোগে আরিয়ান গাড়িটি ব্যাক গিয়ারে নিয়ে ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু পেছনে ছোট চাচার অট্টহাসি আর গুলির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। অহনা, তোমার ছোট চাচা তো আস্ত একটা জানোয়ার। রহস্য আরো গভীরে চলে যাচ্ছে।
বড় চাচা আর বড় চাচি যদি শুধু পুতুল হয় তবে ছোট চাচাই কি সব অনিষ্টের মূল? ছোট চাচ্চু শুধু টাকার জন্য না আরিয়ান, ওনার পেছনে আরো বড় কোনো শক্তির হাত আছে। তোমার মা ওই বাগান বাড়িতে আছে, কিন্তু সেখানে ছোট চাচ্চুর লোক নয়, অন্য কেউ ওত পেতে আছে। আরিয়ান গাড়ি চালাচ্ছে আর ভাবছে 10 বছর আগে শুরুটা হওয়া এই নাটকের খলনায়ক কি শুধু ছোট চাচা, নাকি আরও কেউ আছে যে আড়াল থেকে কলকাঠি নাড়ছে। আরিয়ানের হাতের ঘড়িটা টিকটিক করছে, সময় ফুরিয়ে আসছে। সে কি পারবে তার মাকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে? ধোয়ার কুণ্ডলি ভেদ করে আরিয়ানের গাড়িটা যখনই হাইওয়েতে উঠল, তখন তার চোখে মুখে আর কোনো কোমলতা নেই। 10 বছর ধরে যে ছেলেটা ধীরে ধীরে নিজেকে বিজনেসম্যান হিসেবে গড়ে তুলেছে, সে আজ তার ভেতরের আসল যোদ্ধাটাকে জাগিয়ে তুলছে। আরিয়ান এক হাতে স্টিয়ারিং ধরল আর অন্য হাতে ড্যাশবোর্ডের নিচে একটা সিক্রেট প্যানেল থেকে নিজের পার্সোনাল ট্যাবটা বের করলো। জেমস শুনতে পাচ্ছ? অপারেশন ব্ল্যাকআউট শুরু করো, আমার লোকেশন ট্রেস করো, আর ছায়াবিথি বাগানবাড়ির চারপাশে যারা আছে তাদের নেটওয়ার্ক জ্যাম করে দাও। আমি চাচ্ছি না ওই জানোয়ার ছোট চাচা মার রুমের রিমোট কন্ট্রোলটা অপারেট করতে পারুক। ইয়েস বস, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা 15 জন শ্যাডো বডিগার্ড বাইকে করে আপনার ঠিক পেছনেই আছি। তারা সিগন্যালের অপেক্ষা করছে। আরিয়ান আয়না দিয়ে দেখলো পেছনে ছোট চাচার পাঠানো 3টে কালো মাইক্রোবাস আবারও তাদের ধাওয়া করছে। আরিয়ান একটা ঠান্ডা হাসি আসলো। সে হঠাৎই গাড়ির স্পিড কমিয়ে দিল এবং রাস্তার একপাশে ঝড়ের বেগে গাড়িটা থামালো। অহনা ভয় চিৎকার করে উঠল। আরিয়ান, এ কি করছো? ওরা তো চলে এলো, পালাও আরিয়ান। পালানোর দিন শেষ অহনা, আজ শিকার করার পালা। তুমি সিটের নিচে মাথা নিচু করে বসে থাকো। মাইক্রোবাসগুলো আরিয়ানের গাড়ির সামনে এসে ব্রেক কষলো। সশস্ত্র মুখোশধারীরা গাড়ি থেকে নামতেই আরিয়ান তার গাড়ির সানরুফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। তাদের হাতে এখন কোনো সাধারণ রিভলভার নয়, বরং অত্যাধুনিক একটি অটোমেটিক গান। আরিয়ান কোনো কথা বলার সুযোগ দিল না। তার অব্যর্থ নিশানায় প্রথম গাড়ির চাকা পাংচার হয়ে গেল। শোনো ছোট চাচার কুকুরের দল, তোদের মালিককে গিয়ে বলিস আরিয়ান চৌধুরী আজ থেকে কিস্তির ব্যবসা নয়, খুনের ব্যবসায় নেমেছে। যার সাহস আছে সামনে আয়। আরিয়ানের দাপট দেখে গুন্ডারা মুহূর্তের জন্যই থমকে গেল। আরিয়ান লাফ দিয়ে গাড়ি থেকে নিচে নামলো। শুরু হলো হাতাহাতি আর গুলির লড়াই। আরিয়ানের এক একটা ঘুষি আর কিকে পেশাদার খুনিরাও মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রতিটি মুভমেন্ট এত দ্রুত যে কেউ তাকে ধরার সুযোগই পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে জেমসের পাঠানো শ্যাডো বডিগার্ডরা বাইক নিয়ে সেখানে এসে হাজির হলো। চারিদিকে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। আরিয়ান একজনকে কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। বল তোর মালিক কোথায়? বাগান বাড়ির কোন রুমে আমার মাকে রাখা হয়েছে? সত্যি না বললে তোর হাড়গোড় আস্ত থাকবে না। সরি বস, আমি জানি না। ছোট্ট সাহেব বাগান বাড়ির আন্ডারগ্রাউন্ডে সেলে আছে, ওখানে টোকার চাবি শুধু ওনার কাছেই থাকে। আরিয়ান লোকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের গাড়িতে এসে বসলো। অহনা অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারেনি যে শান্ত আরিয়ান এতটা ভয়ঙ্কর হতে পারে। গাড়ি আবারও চলতে শুরু করলো। বাগানবাড়ির গেটে পৌঁছাতেই আরিয়ান দেখলো বিশাল লোহার গেট তালাবদ্ধ। আরিয়ান বিন্দুমাত্র সময় না নষ্ট করে গাড়ির স্পিড বাড়িয়ে সরাসরি গেটে ধাক্কা দিল। বিকট শব্দে গেট ভেঙে ভেতরে ঢুকলো গাড়ি। চারদিকে ছোট চাচার প্রহরীরা পজিশন নিচ্ছিল, কিন্তু আরিয়ানের বডিগার্ডরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আরিয়ান গাড়ি থেকে নেমে সরাসরি বাগানবাড়ির প্রধান দরজার দিকে দৌড় দিল। সেখানে দাঁড়িয়েছেন ছোট চাচা, তার হাতে সেই ভয়ঙ্কর রিমোট কন্ট্রোল। থেমে যা আরিয়ান, এক পা এগোলে আমি বাটনে চাপ দেবো। তোর মার কবরের জন্য জায়গা খুঁজে পাবি না। লকেটটা আমার দিকে ছুড়ে দে। ছোট চাচা, আপনি কি ভেবেছেন আমি একা এসেছি? আপনার রিমোটের ফ্রিকোয়েন্সি আমার হ্যাকাররা অলরেডি হ্যাক করে নিয়েছে। আপনি এখন ওই বাটনে 1000 বার চাপ দিলেও কিছুই হবে না, বরং আপনার পায়ের নিচে রাখা ডিনামাইটগুলো এখন আমার নিয়ন্ত্রণে। ছোট চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি পাগলের মতো বাটনের চাপ দিতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। আরিয়ান এক লাফে ছোট চাচার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন জল্লাদের মতো চাহনি। সে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল ছোট চাচার গালে। আমার বাবাকে মারার পর আপনি ভেবেছিলেন আপনি পার পেয়ে যাবেন। আপনি আমার মাকে নিয়ে জুয়া খেলছেন। এই নিন আপনার লকেট।
আরিয়ান লকেটটা ছোট চাচার দিকে ছুঁড়ে মারল। ছোট চাচা লোভে পড়ে ওটা ধরতে যেতেই আরিয়ান তাকে জাপটে ধরে মেঝেতে আছাড় মারল। তারপর কোমরের বেল্ট দিয়ে ছোট চাচার হাত শক্ত করে বেঁধে ফেলল। আরিয়ান চটজলদি আন্ডারগ্রাউন্ড সেলের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে আরিয়ানের মা আধো অচেতন অবস্থায় চেয়ারে বাঁধা। আরিয়ান দৌড়ে গিয়ে মার বাঁধন খুলে দিল। মা চোখ মেলে আরিয়ানকে দেখে শুধু একবার বলতে পারল, খোকা তুই এসেছিস? আরিয়ান মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কিন্তু তার এই কান্না মায়ার নয়, এ যেন এক দীর্ঘ লড়াইয়ে জয়ের তৃপ্তি। মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম না, এই চৌধুরী বাড়ির প্রতিটি মানুষের হিসাব আমি নেব। আজ থেকে এই শহর তোমার ছেলের দাপটে কাঁপবে। মা, চলো এখান থেকে। আরিয়ান মাকে কোলে তুলে নিয়ে বাইরে এলো। সেখানে পুলিশ আর মিডিয়া অলরেডি পৌঁছে গেছে। ছোট চাচা আর বড় চাচাকে পুলিশ হাত করা পড়াচ্ছে। অহনা দূরে দাঁড়িয়ে কাঁদছে। আরিয়ান মাকে গাড়িতে শুইয়ে দিয়ে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা চৌধুরী, তুমি আমাকে সাহায্য করেছো সত্য, কিন্তু তোমার পরিবারের পাপের ভাগিদার তুমিও। আপাতত তোমাকে আমি পুলিশে দিচ্ছি না, কিন্তু মনে রেখো তোমার ওপর আমার নজর থাকবে। আর ওই নীল ডায়েরিটা আজ রাতে আমার টেবিলে চাই। আরিয়ান তার মায়ের পাশে গিয়ে বসলো। গাড়িটা যখন বাগান বাড়ি থেকে বের হচ্ছিল তখনই পেছনে পুরো চৌধুরী ভিলার আভিজাত্য ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আরিয়ান জানে আজ সে শুধু মাকে উদ্ধার করেনি, সে আজ তার রাজত্ব পুনরুদ্ধার করেছে। পুরো শহর আজ জানবে অবহেলিত সেই ছেলেটি এখন এই শহরের ভাগ্যবিধাতা। বাগানবাড়ির সেই অন্ধকার ঘরটা এখন একটা রণক্ষেত্র। আরিয়ান তার মাকে আগলে রেখে অহনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মেঝের উপরে কুকড়ে পড়ে আছেন অহনার বাবা, অহনার ছোট চাচা। হঠাৎই সারা ঘরে সেট করা হাই ডেফিনেশন স্পিকারগুলো থেকে এক ভয়ঙ্কর অট্ট হাসি ভেসে আসলো। মনিটরের ঝাপসা পর্দা পরিষ্কার হতেই আরিয়ান দেখল বাবার সেই পুরনো বিজনেস পার্টনার আসাদ সাহেবকে, যাকে 10 বছর আগে সবাই মৃত বলে জানত। আসাদ সাহেব অর্ধেক মুখ পুড়ে বিকৃত হয়ে গেছে, যা দেখে কেউ ভয়ে শিউরে উঠবে। আরিয়ান চৌধুরী, অনেক খেলেছ এই দুর্বিরল খেলা। তুমি কি ভেবেছিলে অহনার বাবা আর অহনার ছোট চাচা তোমাকে মারার ক্ষমতা রাখে? ওরা তো স্রেফ আমার কেনা গোলাম। আজ থেকে মিস্টার জিরোর মুখোশ খুলে আমি আসাদ হয়ে তোর সামনে দাঁড়ালাম। অবাক হলে তো? গত 10 বছর ধরে জিরো হয়ে তোদের ধ্বংসের ছক কষেছে। তোর বাবা আমাকে ঠকিয়ে কোম্পানির সব শেয়ার নিজের নামে করেছিল। আজ আমি তার ঘাড়ের রক্ত দিয়ে সেই হিসাব চোকাবো। সই করবি তুই ওই দলিলে, নাকি তোর মাকে জ্যান্ত কয়লা হতে দেখবে? ওই লকেটটা দেখছিস অহনার গলায়? ওটার ভেতরে থাকা মাইক্রোচিপে তোদের সব ট্র্যাকিং, ট্রানজ্যাকশন আর সিক্রেট পাসওয়ার্ড আছে। ওই চিপটা আমাকে দে আরিয়ান, ওটা দিলেই আমি তোদের সবাইকে ছেড়ে দিব, নয়তো এই বাগান বাড়ি এখনই ধুলোয় মিশিয়ে দিব। আসাদ সাহেব, আমার বাবা আপনাকে ঠকিয়েছিলেন নাকি আপনি আমার বাবার পেছনে ছুরি মেরেছিলেন তা আজ পরিষ্কার। অহনার বাবা আর অহনার ছোট চাচা না হয় সম্পত্তির লোভে অন্ধ ছিল, কিন্তু আপনি তো এক পিশাচ। জেমস, অপারেশন ঈগল আই শুরু করো। আজ কেউ এই বাগানবাড়ি থেকে জ্যান্ত বের হতে পারবে না। আরিয়ান থাম, তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। ওই লকেটটা আমাকে দে, ওটা আমার চাই। অহনা, তুই যদি ওটা ওকে দিস তবে তোর ছোট ভাইকেও আমি শেষ করে দিব। শোন আরিয়ান, তোর মায়ের চেয়ারের নিচে আমি যে ল্যান্ডমাইন সেট করেছি তার রিমোট আমার হাতে। 1 সেকেন্ডে তোদের অস্তিত্ব মুছে দিব। আরিয়ান কোনো উত্তর না দিয়ে তার কবজি ব্যান্ডের একটা সুইচ টিপল। সাথে সাথে ছাদের ভেন্টিলেটর ভেঙে কয়েকটা ড্রোন ভেতরে ঢুকলো এবং তীব্র আলোয় চারপাশ ঝলসে দিল। আরিয়ান এবার তার কোটের ভেতর থেকে 2টি বিশেষ মেলাটিক গোলক বের করে মেঝেতে ছুঁড়ে মারল, যা থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক পালস আসাদ সাহেবের কমান্ডোদের সব ডিজিটাল অস্ত্র অকেজে করে দিল। আসাদ সাহেবের পাঠানো ব্ল্যাক কমান্ডার দিশেহারা হয়ে পড়তেই আরিয়ান নেকড়ের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আরিয়ানের একটি পাঞ্চ আর কিকে পেশাদার খনিদেরও হাড় গুড়িয়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছিল। অহনার বাবা আর ছোট চাচা তখন প্রাণ ভয়ে আরিয়ানের কাছে ক্ষমা চাইছিল, বলছিল যে আরিয়ানের বাবাকে বিষ দেওয়ার পরিকল্পনা আসাদ সাহেবই করেছিল। আরিয়ান তাদের কথায় কান্না দিয়ে একের পর এক শত্রুদের ধরাশায়ী করতে লাগলো। পুরো ঘর তখন বারুদের গন্ধে আর আর্তনাদে ভরে গেছে। আরিয়ান, লকেটটা ওর কাছে যেতে দিও না। আসাদ সাহেব এটা পেলে পুরো দেশের
অর্থনীতি ধ্বংস করে দেবে। আমি আমার জন্য নয়, আজ তোমার জন্য এই লকেটটা রক্ষা করব। আরিয়ান শেষ কমান্ডোকে আছাড় দিতে ফেলে সরাসরি মনিটরের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন জল্লাদের মতো তেজ। সে ঘাম মুছতে মুছতে আশার সাহেবের বিকৃত চেহারার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আপনার খেলা শেষ আসাদ সাহেব। আপনার সব সার্ভার আমি অলরেডি এনক্রিপ্ট করে ফেলেছি। আপনি এখন নিঃস্ব। আরিয়ান তার মাকে কোলে তুলে নিল এবং পুলিশকে নির্দেশ দিল অহনার বাবা আর ছোট চাচাকে নিয়ে যেতে। সে স্পষ্ট জানিয়ে দিল যে চৌধুরী ভিলা এখন থেকে একটা অনাথ আশ্রম হবে। আশার সাহেব নামক সেই অন্ধকার অধ্যায় অবসান ঘটিয়ে আরিয়ান আজ এক নতুন সূর্যের দিকে যাত্রা শুরু করলো। বাগানবাড়ির বাইরে তখন ভোরের আলো ফুটেছে, আর সেই আলোয় আরিয়ানকে এক অপরাজয়ের সম্রাটের মতো দেখাচ্ছে। ভোরের আকাশটা আজ রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন আরিয়ানের মনে দীর্ঘ 10 বছরের প্রতিশোধের আগুন এর প্রতিচ্ছবি। বাগানবাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আরিয়ান তার রাজকীয় রোলস রয়েলস গাড়ি বনেটে হালান দিয়ে একটি দামি চুরুট ধরালো। ধোয়াটা ফুসফুসে টেনে নিয়ে সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। জেমস হাতে আইপ্যাড নিয়ে আরিয়ানের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। বস, আসাদ চৌধুরী বর্ডার পার হওয়ার চেষ্টা করার সময় আমাদের ড্রোন ইউনিটের হাতে পাহাড়ের ঢালে ধরা পড়েছেন। তিনি এখন আমাদের খাঁচায় বন্দী। আসাদ চৌধুরী আমার বাবার রক্ত নিয়ে হোলি খেলেছেন জেমস। তাকে পুলিশের ডাল ভাত খাইয়ে আরাম দেওয়ার ইচ্ছে আমার নেই। তাকে সেই পুরনো কারখানায় নিয়ে চলো যেখানে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমি চাই সেও সেই একই জায়গায় তার পাপের হিসাব দিক। আরিয়ান গাড়িতে উঠে বসতেই সেটি ঝড়ের গতিতে শহরের বাইরে এক পরিত্যক্ত কারখানার দিকে ছুটে চলল। সেখানে পৌঁছানোর পর আরিয়ান দেখল আসাদ চৌধুরীকে একটি চেয়ারের সাথে শক্ত করে বাঁধা হয়েছে। আরিয়ান গাড়ি থেকে নেমে ধীর পায়ে আসাদের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান, আমাকে মেরো না, আমি সব দিয়ে দিব তোমাকে। তোমার বাবার ওয়েল, লকের টাকা সব আমাকে, শুধু প্রাণ ভিক্ষা দাও বাবা। আসাদ চৌধুরী, আপনি যখন আমার বাবাকে বিষ দিচ্ছিলেন তখন কি বাবা প্রাণ ভিক্ষা চাননি? যখন আমার অসুস্থ মাকে আপনারা মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন তখন কি ওনার চোখে জল ছিল না? আপনি আজ টাকা দিতে চাইছেন যে আরিয়ান চৌধুরীর 1 মিনিটের আয়ের সমান আপনার সারা জীবনের সম্পত্তি, তাকে আপনি টাকার লোভ দেখাচ্ছেন? আমি বাধ্য হয়েছিলাম আরিয়ান। তোমার অহনার বাবা আর ছোট চাচা আমাকে প্ররোচিত করেছিল। সব দোষ ওদের। মিথ্যা বলবেন না আসাদ সাহেব। অহনার বাবা আর ছোট চাচা ছিল লোভী কুকুর, আর আপনি ছিলেন সেই কুকুরের মালিক। জেমস, ওই ড্রামটা নিয়ে এসো। জেমস একটা তরল ভর্তি ড্রাম নিয়ে এলো। আরিয়ান আসাদের চোখের সামনে ড্রামটা খুললো। সেখান থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। এটা সেই অ্যাসিড আসাদ সাহেব যা দিয়ে আপনি আমার বাবার কোম্পানির ফ্যাক্টরি পুড়িয়েছিলেন। আজ আমি আপনাকে মারব না, আমি শুধু আপনার এই বাকি আস্ত মুখটাকেও আপনার মনের মতো কুৎসিত করে দেব, যাতে আয়নায় নিজেকে দেখলে আপনি প্রতি মুহূর্তে আমার বাবার কথা মনে করেন। না আরিয়ান, না, দয়া করো, আমাকে মেরো না। আরিয়ান পরম তৃপ্তিতে আসাদের চোখের সামনেই তার সব অবৈধ সাম্রাজ্য ডিজিটালি ধ্বংস করে দিল। এক ক্লিকেই আসাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। আসাদ চৌধুরীকে যখন পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল তখন আরিয়ান কারখানার বাইরে এসে দাঁড়ালো। সেখানে পুলিশ ভ্যানে থাকা অহনার বাবা কাঁদতে শুরু করলেন। আরিয়ান বাবা, আমাদের রক্ষা করো, আমরা তোমাদের আপন রক্ত, আমাদের জেলে পাঠিও না। রক্তের মর্যাদা আপনারা 10 বছর আগেই শেষ করেছেন। আজ থেকে আপনাদের একটাই পরিচয়, আপনারা অপরাধী। আর হ্যাঁ, চৌধুরী ভিলার সামনের নাম ফলকটা আমি বদলে দিয়েছি। ওখানে এখন লেখা থাকবে মা বাবার দোয়া এতিমখানা। আপনাদের আভিজাত্যের কবর আমি নিজের হাতে খুঁড়েছি। অহনা তখন গাড়ির পাশেই দাঁড়িয়ে ডুকরে কাঁদছিল। আরিয়ান তার সামনে গিয়ে দাঁড়িয়ে শীতল গলায় কথা বলতে শুরু করলো। অহনা চৌধুরী, তুমি মাকে রক্ষা করেছো বলে তোমার মৃত্যুদণ্ড আমি মকুব করলাম। কাল সকালে আমার অফিসে জয়েন করবে। তবে মনে রেখো, আমি তোমার বস। আমার কফি যেন ঠিক সকাল 9টায় আমার টেবিলে থাকে। আর তোমার চোখের পানি আমায় দেখানোর চেষ্টা করবে না, কারণ আরিয়ান চৌধুরী এখন পাথর দিয়ে তৈরি। আরিয়ান তার মাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। আকাশচুম্বী দাপট আর রাজকীয় অভিজাত্য নিয়ে আরিয়ানের কনভয় শহরের সবচেয়ে দামি পেন্ট হাউসের দিকে রওনা হলো। আরিয়ান ফোনে জেমসকে শেষ নির্দেশ দিল। জেমস,
কালকের বিজনেস ডিলটা রেডি করো। আমি চাই এই শহরের প্রতিটি ইটের মালিকানা যেন আমার নামে হয়। আর যারা আমাকে অবহেলা করেছিল তাদের লিস্টটা আপডেট করো। খেলা তো এখন কেবল শুরু হলো। শহরের সবচেয়ে অভিজাত পেন্ট হাউসের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছে আরিয়ান। তার পরনে এখন আর সেই দামি স্যুট নেই, সাদা রঙের সাধারণ একটা পাঞ্জাবি, হাতে ধরা সেই পুরনো ডায়েরিটা। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আরিয়ানের মায়ের মৃদু কণ্ঠ শোনা গেল। আরিয়ান ধীর পায়ে ঘরে ঢুকে দেখল তার মা জানলার পাশে বসে বাইরে রাতের শহর দেখছেন। আরিয়ান নিঃশব্দে গিয়ে তার মায়ের পায়ের কাছে ফ্লোরে বসলো। 10 বছর পর এই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। মা, তুমি কি আজও আমাকে চিনতে পারোনি? আমি তোমার সেই আরিয়ান যে ডাল ভাতে আলু ভর্তা না হলে ভাত খেতে চাইতো না। তোমার সেই জেদি ছেলেটা কি এখন খুব বেশি বদলে গেছে মা? তুই বদলে যাসনি বাবা, তোর চারপাশের পৃথিবীটা বদলে গেছে। তুই যখন ছোট্ট ছিলি তোর চোখের ভেতরে একটা সরল হাসি ছিল। আজ যখন তোর চোখের দিকে তাকাই সেখানে শুধু আগুনের শিখা দেখি। এই জেদ আর এই ক্ষমতা কি তোকে সত্যি শান্তি দিচ্ছে আরিয়ান? শান্তি জানি না মা, কিন্তু এই ক্ষমতা আমাকে সুরক্ষা দিয়েছে। 10 বছর আগে যখন বড় চাচা আমাদের ঘাট ধরে বের করে দিয়েছিলেন, যখন বৃষ্টির রাতে তুমি হাসপাতালের বারান্দায় ব্যথায় ছটফট করছিলে আর আমি এক মুঠো ওষুধের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, সেদিন কেউ আমাদের চেনে বলেনি। আজ সবাই আমাকে চেনে, আমাকে ভয় পায়। এই ভয়টাই আমাদের বাঁচিয়ে রেখেছে মা। তোর বাবা সবসময় বলতেন ক্ষমা মানুষের সবচেয়ে বড় গুণ। তুই আশাদ চৌধুরীকে জেলখানায় পাঠিয়েছিস, অহনার বাবা আর ছোট চাচাকে সর্বশান্ত করেছিস। আমি জানি তোর কষ্ট অনেক বেশি, কিন্তু এই প্রতিশোধ কি তোর বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে না? অহনা মেয়েটা তোকে বাঁচানোর জন্য নিজের বাবার বিরুদ্ধে গেছে। ওকে কি এভাবে অপমান করা খুব জরুরি ছিল বাবা? মা, তুমি বড্ড সহজ সরল। অহনা আমাকে বাঁচানোর জন্য নয়, হয়তো নিজের অনুশোচনা থেকে এটা করেছে, কিন্তু আমার শৈশবে যে ক্ষত ওরা তৈরি করেছে তা কি শুধু একটা লকেট দিয়ে মুছে ফেলা সম্ভব? আমি তোমাকে কথা দিয়েছি মা, আজ থেকে তোমার গায়ে কোনো ধুলাবালিও লাগবে না। আমাদের সেই পুরনো চৌধুরী ভিলাকে আমি এতিমখানা বানিয়েছি, যাতে সেখানে থাকা প্রতিটি বাচ্চার ভেতর আমি আমার ফেলে আসা শৈশবকে খুঁজে পাই। তোর বাবা বেঁচে থাকলে আজ তোকে দেখে অনেক গর্ব করতেন, আবার হয়তো কিছুটা ভয় পেতেন। আরিয়ান, আমি সব হারিয়েছি, শুধু তোকে ফিরে পেতে চেয়েছি। এই বিশাল রাজপ্রাসাদ, এই শত শত গার্ড, এসবের মাঝে আমি যেন আমার ছেলেটাকে হারিয়ে না ফেলি। তুই কি আমাকে কথা দিবি যে তুই আর কাউকে ঘৃণা করবি না? আমি কথা দিচ্ছি মা, তোমাকে খুশি রাখতে আমি সব করব, কিন্তু যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। মা, তুমি কি আজ নিজ হাতে আমাকে খাওয়াইয়া দিবে? সেই 10 বছর আগের মতো। আমি এই দামি হোটেলের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আরিয়ানের কথা শুনে মা হেসে ফেললেন। চোখে জল থাকলেও মুখে হাসি ফুটে উঠল তার। তিনি পরম মমতায় রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন। আরিয়ানের মায়ের হাতে প্রতিটি লোকমা মুখে দিচ্ছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। আজ সে দুনিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান নয়, আজ সে শুধু এক ভাগ্যবঞ্চিত ছেলে যে তার মায়ের কোলে ফিরে এসেছে। পুরো ঘরের নিস্তব্ধতায় শুধু মায়ের গায়ে মাখা সেই পুরনো সুঘ্রাণ আর আরিয়ানের ফোপানির শব্দ শোনা যাচ্ছে। খা বাবা, পেট ভরে খা। এই 10 বছর তুই একবেলাও হয়তো শান্তিতে খেতে পারিসনি। আজ থেকে আমি তোকে কোথাও যেতে দেব না, তুই শুধুই আমার কাছে থাকবি। আমি আর কোথাও যাব না মা, আমি এখন পুরো শহরকে আমার পায়ের নিচে নিয়ে এসেছি শুধু তোমার জন্য। আমরা এখন থেকে সুখে থাকবো, অনেক সুখে। রাত গভীর হলে আরিয়ান মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, ঠিক যেমনটা সে ছোটবেলায় করত। তার কপালে তখন কোনো চিন্তার ভাঁজ নেই। পর্দার ওপাশে দাঁড়িয়ে জেমস এই দৃশ্য দেখে চোখের পানি মুছছে। সে জানে এই পাথর হৃদয়ের আরিয়ান চৌধুরীর ভেতরে একটা ছোট্ট নরম মন আছে, যা শুধু তার মায়ের কাছে গলে গলে যায়। সকালের মিষ্টি রোদ আরিয়ান বিশাল পেন্ট হাউসের ড্রয়িং রুমে এসে পড়েছে। আরিয়ান আজ নীল রঙের একটি দামি স্যুট পরে অফিসের জন্য তৈরি হচ্ছে। তার চেহারে সেই পরিচিত কঠোরতা ফিরে এসেছে। সে ব্রেকফাস্ট টেবিলে বসে ল্যাপটপে স্টকের গ্রাফ দেখছিল। ঠিক তখনই জেমস রুমে ঢুকলো। জেমসের হাতে একটি কালো খাম, যা দেখে আরিয়ান ভ্রু কুঁচকে গেল। জেমস জানালো যে খামটি অফিসের নিচে পাওয়া গেছে এবং অহনা আজ ঠিক সকাল 9টায় অফিসে পৌঁছে ক্যাবিনেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। খামটা
টেবিলের উপর রাখো জেমস, আর অহনাকে বলো আমি না আসা পর্যন্ত সে যেন ওখানেই দাঁড়িয়ে থাকে। তাকে ভেতরে বসার অনুমতি দেওয়ার প্রয়োজন নেই। সে আজ থেকে আমার একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র। গাড়ি বের করো, আমি এখনই বেরোবো। আরিয়ান যখন তার অফিসের বিশাল গ্লাস টাওয়ারের সামনে পৌঁছালো তখন শত শত কর্মচারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আরিয়ান কারোর দিকে না তাকিয়ে সরাসরি তার লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের দরজা খুলতেই সে দেখল অহনা এক কোণায় দাঁড়িয়ে আছে। অহনার পরনে খুব সাধারণ একটা সুতির শাড়ি। আরিয়ান তাকে উপেক্ষা করে নিজের ক্যাবিনেটে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর অহনা কাঁপতে কাঁপতে কফির মগ হাতে ভেতরে ঢুকলো। আরিয়ান, কফিটা রাখলাম। আর আমি কাল উকিলের কাছে বাবার জন্য যাইনি, ছোট ভাইয়ের স্কুলের কাগজপত্রের জন্য গিয়েছিলাম। আব্বু জেলে যাওয়ার পর ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এই পৃথিবীতে কার ভাগ্যে কি আছে তা আমি ঠিক করি না অহনা। 10 বছর আগে যখন আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তোমার বাবা আমার সামনে দাঁড়িয়ে হেসেছিলেন। আজ তোমার ভাই যদি পড়াশোনা করতে না পারে তবে সেটা তার পাওনা। এখন যাও, আমার টেবিলের ফাইলগুলো গুছিয়ে রাখো। অহনা মাথা নিচু করে বেরিয়ে গেল। আরিয়ান টেবিলের উপরে রাখা সেই রহস্যময় কালো খামটা খুলল। তার ভেতর থেকে একটি মেমোরি কার্ড বেরিয়ে এলো। কার্ডটি ল্যাপটপে ঢোকানোর পর একটি অডিও ফাইল প্লে হতে আরিয়ান হাত কাঁপতে শুরু করলো। সেখানে তার বাবার গলার স্বর শোনা যাচ্ছিল। সেখানে বাবা আসাদ সাহেবের সাথে বিদেশের কোনো এক গোপন চক্র নিয়ে ঝগড়া করছিল। অডিও শেষে আসাদ সাহেব বলছিলেন যে বাবার খুব কাছের একজন মানুষও এই ষড়যন্ত্রে সামিল। আরিয়ান রাগে টেবিলের গ্লাসটা ভেঙে ফেলল। ঠিক তখনই তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, যাতে লেখা ছিল, আরিয়ান চৌধুরী, তুমি তো কেবল লেজ ধরেছ, ড্রাগনের মাথাটা এখনো সিংহাসনেই বসে আছে। আজ রাত 12টায় তোমার বাবার পুরনো ফ্যাক্টরিতে চলে এসো। রাত 12টা, চারিদিকে নিস্তব্ধতা। আরিয়ান তার কালো এসইউভি নিয়ে সেই পুরনো ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ালো। হাতে তার আধুনিক পিস্তল। ফ্যাক্টরির ভেতর থেকে হালকা আলোর আভা দেখা যাচ্ছে। আরিয়ান ভেতরে ঢুকতেই দেখল মাঝখানে একটি দামি চেয়ার রাখা, আর সেখানে একজন বৃদ্ধ মানুষ আভিজাত্যের সাথে বসে আছেন। কে আপনি? সামনে আসুন। আড়ালে থেকে কাপুরুষের মতো মেসেজ পাঠানোর শখ কেন? আরিয়ান, তুমি বড় হয়েছ, ঠিক যেমনটা তোমার বাবা চেয়েছিলেন। কিন্তু তোমার বাবা একটা ভুল করেছিলেন। তিনি আমার ক্ষমতার সীমা বুঝতে পারেননি। আসাদ তো একটা সস্তা অভিনেতা ছিল মাত্র। আসল খেলা আমি খেলেছি। আরিয়ান অবাক হয়ে দেখল লোকটি চেয়ার থেকে উঠে আলোর সামনে এলেন। তিনি আর কেউ নন, শহরের বর্তমান মেয়র এবং আরিয়ানের বাবার একসময়ের মেন্টর চৌধুরী মির্জা। মির্জা দাদু, আপনি আমার বাবার হাত ধরে আপনি রাজনীতিতে এসেছিলেন। আপনি আমার বাবাকে মেরেছেন। ক্ষমতা বড় বিচিত্র জিনিস আরিয়ান। তোমার বাবা যখন চৌধুরী গ্রুপের সব লাভ এতিমখানায় দান করার সিদ্ধান্ত নিল তখন আমার কালো টাকার উৎস বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তাকে সরাতে হলো। আর এখন তুমি আসাদকে জেলে পাঠিয়ে আমার সব গোপন তথ্য বের করার চেষ্টা করছো। সেটা হতে দেওয়া যায় না। দেখো তোমার চারপাশে আমার স্নাইপাররা তোমাকে লক্ষ্য করে বসে আছে। মির্জা দাদু, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি আরিয়ান চৌধুরী। আমি এখানে একা আসিনি। এই ফ্যাক্টরির 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আমার সিগন্যাল জ্যামার কাজ করছে। আর আপনার ওই স্নাইপাররা, দেখুন তাদের কপালে আমার ড্রোনের রেড লেজার অলরেডি ফোকাস করে আছে। আপনি নড়লেই তারা শেষ। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি শহরের মেয়র। আমার এক ইশারায় তোমার কোম্পানি ধুলোয় মিশে যেতে পারে। আপনি মেয়র ছিলেন, কিন্তু আপনার সব অবৈধ ব্যাংক স্টেটমেন্ট আর বাবার সেই অডিও ক্লিপ আমি লাইভ স্ট্রিমিংয়ে নিউজ চ্যানেলগুলোতে পাঠিয়ে দিয়েছি। এখন থেকে 5 মিনিটের মধ্যে এই পুরো ফ্যাক্টরি সিআইডি ঘিরে ফেলবে। আপনার রাজনীতি আর আপনার জীবন দুটোই আজ শেষ। আরিয়ান যখন কথাগুলো বলছিল তখন বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। চৌধুরী মির্জা ভয় কাঁপতে শুরু করলেন। আরিয়ান তার চুরুটা ধরিয়ে এক মুখে ধোয়া ছাড়ল। সে বুঝতে পারল প্রতিশোধের এই দীর্ঘ লড়াই আজ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু চৌধুরী মির্জা যখন পুলিশের হাতে ধরা পড়ছিলেন তখন তিনি আরিয়ানের কানের কাছে এসে ফিসফিস করে বললেন এক ভয়ঙ্কর কথা। আরিয়ান, তুমি কি জানো তোমার মা কেন 10 বছর ধরে অসুস্থ ছিলেন? তার রক্তে ধীরে ধীরে বিষ মেশানো হয়েছে, আর সেই বিষের অ্যান্টিডোট শুধু আমার কাছেই আছে। আমি মারা গেলে বা জেলে গেলে তোমার মাও 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন বলো, তুমি কি আমার জেলে পাঠাবে নাকি আমার সাথে ডিল করবে?
আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বিজয়ের আনন্দের মুহূর্ত ম্লান হয়ে গেল। চৌধুরী মির্জা তাকে এক নতুন মরণ ফাঁদে ফেলে দিলেন। আরিয়ান কি তার মাকে বাঁচাতে চৌধুরী মির্জাকে ছেড়ে দিবে, নাকি অন্য কোনো রাস্তা বের করবে? ফ্যাক্টরির একসাথে মেঝের উপরে আরিয়ান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাইরে পুলিশের সাইরেন বাজছে। নীল লাল আলো জানলার কাছ দিয়ে ভেতরে এসে পড়ল, কিন্তু আরিয়ানের কানে এখন কোনো শব্দই ঢুকছে না। তার মাথায় শুধু চৌধুরী মির্জার সেই ফিসফিস করে বলা কথাগুলোই বাজছে। আরিয়ানের হাতের পিস্তলটা হঠাৎই শীতল হয়ে গেল। সে চৌধুরী মির্জার কলার চেপে ধরে দেয়ালে আছাড় মারল। আপনি মিথ্যা বলছেন। আমার মায়ের ট্রিটমেন্ট সবচেয়ে ভালো ডাক্তাররা করছে, তারা কেউ বিষের কথা বলেনি। আপনার বাঁচার জন্য আপনি এই নাটক সাজিয়েছেন মির্জা দাদু। ডাক্তাররা ধরবে কোত্থেকে আরিয়ান? আমি যে বিষ ব্যবহার করেছি তা হলো স্লো আর্সেনিক নিউরোটক্সিন। এটা রক্তে মিশে যায়, কিন্তু সাধারণ ল্যাব টেস্টে ধরা পড়ে না। এটা প্রতিদিন একটা নির্দিষ্ট ডোজে অ্যান্টিডোট না দিলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ করে দেয়। গত 10 বছর ধরে তোর মাকে যে ভিটামিন ইনজেকশন দেওয়া হতো তার মধ্যে আমি এই বিষের ডোজ রাখতাম। এখন বল, আমাকে জেলে পাঠাবি? আরিয়ান বুঝতে পারল সে এক ভয়ঙ্কর দাবার চালের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে বাবার খনিকে সাজা দেওয়া জেদ, অন্যদিকে গর্ভধারিণী মায়ের জীবন। ঠিক এই সময় সিআইডির অফিসাররা ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ল। আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিল এবং চৌধুরী মির্জাকে সরিয়ে দিয়ে জেমসকে ইশারা করল। ইন্সপেক্টর সাহেব, মেয়র সাহেবকে এখান থেকে সরিয়ে নিয়ে যান। তবে ওনার বিরুদ্ধে আমি এখন কোনো বয়ান দিচ্ছি না। কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, ওনাকে ওনার বাড়িতে আপাতত নজরবন্দি করে রাখুন। বস, আপনি এটা কি করছেন? এই লোকটাই তো আপনার বাবার খুনি, একে ছেড়ে দিচ্ছেন কেন? জেমস, আমি যা বলছি তাই করো। প্রশ্ন করার সময় এটা নয়, জাস্ট ডু ইট। সিআইডি অফিসাররা চৌধুরী মির্জাকে নিয়ে বেরিয়ে গেল। মির্জা যাওয়ার সময় আরিয়ানের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলেন। আরিয়ান একা ফ্যাক্টরির মাঝে দাঁড়িয়ে রাগে চিৎকার করে উঠল। সে তার হাতের ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। ঠিক তখনই তার গাড়ির কাছে এসে দাঁড়ালো অহনা। সে অনেকক্ষণ ধরে আড়াল থেকে সব শুনছিল। আরিয়ান, আমি জানি তুমি এখন কি ভাবছো। চৌধুরী মির্জা মিথ্যা বলছেন না। আমি ছোটবেলায় একবার আব্বুর ড্রয়ারে এই নীল রঙের ভায়ালটা দেখেছিলাম, যাতে মির্জা দাদুর সিল মারা ছিল। আব্বু সেটা মেঝো চাচির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেন। আমি তখন বুঝিনি ওটা কি। তুমি জানতে অহনা, তুমি সব জেনেও চুপ ছিলে। আমার মায়ের তিলে তিলে মৃত্যু হচ্ছে দেখেও তুমি আনন্দ পেয়েছো। খোদার কসম আরিয়ান, আমি তখন জানতাম না ওটা বিষ। আমি ভেবেছিলাম ওটা সত্যিই ভিটামিন। আরিয়ান, আমায় বিশ্বাস করো, মির্জা দাদুকে জেলে পাঠালে তুমি অ্যান্টিডোট পাবে না। কিন্তু আমি একটা রাস্তা জানি। মির্জা দাদুর বাড়ির বেসমেন্টে একটা পার্সোনাল ল্যাব আছে, ওখানেই সব অ্যান্টিডোটের ফর্মুলা রাখা থাকে। জেমস, টিমকে রেডি করো। আজ রাতে আমরা মির্জার বাড়িতে রেড দেব না, আমরা সেখানে অদৃশ্য ছায়ার মতো ঢুকবো। অহনা, তুমি যদি মিথ্যা বলো তবে মনে রেখো, আজকের রাতটাই তোমার শেষ রাত হবে। রাত 2টা। চৌধুরী মির্জার বিশাল বাংলোর চারিদিকে পুলিশ পাহারা, কিন্তু আরিয়ান ব্যক্তিগত হ্যাকার টিম অলরেডি বাংলোর সব সিসিটিভি ক্যামেরা লুপে ফেলে দিয়েছে। আরিয়ান, জেমস এবং অহনা পেছনের বাগান দিয়ে নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকলো। আরিয়ানের হাতে লেজার লেন্সের ডিরেক্টর। হঠাৎই ডিজিটাল লক খুলে যেতেই তারা নিচ থেকে আধুনিক ল্যাবরেটরির দেখতে পেল। কিন্তু হঠাৎই ল্যাবের সব আলো জ্বলে উঠল এবং সামনে স্বয়ং চৌধুরী মির্জা এসে দাঁড়ালেন। আরিয়ান, তুমি ভেবেছিলে তুমি আমার বাড়িতে অনধিকার প্রবেশ করবে আর আমি জানবো না? আমি মেয়রের আগে একজন কেমিস্ট ছিলাম, সেটা হয়তো ভুলে গেছো। তুমি যে ল্যাবে দাঁড়িয়ে আছো ওটা এখন অটোমেটিক লক হয়ে গেছে, আর এই রিমোটের এক চাপে পুরো ল্যাব গ্যাসে ভরে যাবে, যা তোমাদের ফুসফুস 10 সেকেন্ডে জ্বালিয়ে দেবে। আপনি ভাবছেন আপনি আমাদের মারলে বেঁচে যাবেন? আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে। আমি মারা গেলে আপনার এই বাংলো 1 সেকেন্ডে রকেটে উড়িয়ে দেওয়া হবে। মির্জা দাদু অনেক খেলেছেন, এবার অ্যান্টিডোটটা দিন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে পুলিশের হাত থেকে বাঁচাবো। পুলিশকে আমি ভয় পাই না আরিয়ান। আমি চাই তোর কোম্পানির সব ডিজিটাল অ্যাক্সেস সই করবি ওই ট্যাবে, নাকি তোর মাকে মরতে দেখবি? ঘড়িতে দেখ আরিয়ান, আর মাত্র 6 ঘন্টা বাকি, এরপর তোর মায়ের হার্টবিট বন্ধ হতে শুরু করবে। আরিয়ান হঠাৎ করেই একটা ছোট মেটালিক ডিস্ক ছুঁড়ে মারল মির্জার রিমোটে লক্ষ্য করে। রিমোটটা হাত থেকে পড়ে যেতেই অহনা এক গ্লাসে
সিলিন্ডারের লাথি মেরে ফেলে দিল। মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় ল্যাব ভরে গেল। আরিয়ান অন্ধকারে মির্জাকে আক্রমণ করে তার পকেট থেকে একটা গোছা চাবি আর একটা ছোট্ট মেমোরি ড্রাইভ কেড়ে নিল। জেমস, অহনাকে নিয়ে বের হও, আমি আসছি। আরিয়ান যখন মির্জাকে মেঝেতে ফেলে আঘাত করছিল তখন মির্জা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলো। মির্জা চিৎকার করে বলতে লাগলেন যে আরিয়ান তাকে মারলে সত্যটা কোনো দিনও জানবে না। তিনি দাবি করলেন আরিয়ানের বাবা আসাদকে মারেননি, বরং পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, কারণ তিনি জানতেন আরিয়ানের মাকে কেউ বিষ দিচ্ছে। আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়ালো। সে দ্রুত ল্যাব থেকে বেরিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। ভোর 5টা। আরিয়ান হসপিটালের স্পেশাল বেডের পাশে বসে আছে। তার মা ঘুমিয়ে আছেন। জেমস ল্যাবে ফর্মুলা পাঠিয়ে দিয়েছে, অ্যান্টিডোজ তৈরি হচ্ছে। আরিয়ান তার মায়ের হাতটা ধরে এক দীর্ঘশ্বাস ফেলল। সে আজ এক যুদ্ধে জয়ী হয়েছে ঠিকই, কিন্তু সত্যের এমন এক সাগরে এসে পড়েছে যেখানে তার আপন জনেরাই বড় রহস্যময়। মা, তুমি সুস্থ হও। আজ আমি জানবো বাবা কেন এই গোপন সত্য গোপন করেছিলেন। চৌধুরী মির্জাকে আমি জ্যান্ত মারব, কিন্তু তার আগে তার প্রতিটি রহস্য উন্মোচন করব। হাসপাতালের কেবিনটা ভোরের আলোয় ভরে উঠেছে। আরিয়ান মায়ের শরীরে অ্যান্টিডোজ পুশ করার পর তার শ্বাস প্রশ্বাস এখন স্বাভাবিক। আরিয়ান কেবিনের বাইরে এসে দাঁড়ালো। তার চোখে এখন রক্তের নেশা। সে সোজা চলে গেল তার গোপন আস্তানায়, যেখানে জেমস চৌধুরী মির্জাকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছে। আরিয়ানের হাতে সেই রহস্যময় মেমোরি ড্রাইভ এবং বাবার পুরনো সেই ডায়েরি, যার শেষ পাতায় আরিয়ান আজ সকালেই উদ্ধার করেছে। মির্জা দাদু, আপনার সময় শেষ। আমি বাবার ডায়েরির শেষ পাতাটা খুঁজে পেয়েছি। আপনি বলেছিলেন বাবা আসাদ সাহেবকে বাঁচাতে চেয়েছিলেন। মিথ্যা। বাবা আসলে আসাদ সাহেবকে দিয়ে আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিলেন। আসাদ সাহেব মারা যাননি। তিনি আপনার ভয়ে 10 বছর ধরে আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে ছদ্মবেশে আমার সাথেই কাজ করছিলেন। কি বলছিস তুই? আসাদ তোর সাথে আছে? অসম্ভব, আমি তাকে নিজের চোখে মরতে দেখেছি। জেমস, তাকে ভেতরে নিয়ে এসো। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো আরিয়ানের বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট মিস্টার জামান। তিনি তার মেকআপ সরিয়ে ফেলতেই বেরিয়ে এলো আসাদ সাহেবের আসল চেহারা। চৌধুরী মির্জা ভয়ে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেন। আসাদ সাহেব আরিয়ানের বাবার বিশ্বস্ত বন্ধু ছিলেন, যিনি মির্জার হাত থেকে বাঁচতে আরিয়ানের কোম্পানির আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলেন এবং আরিয়ানকে তিলে তিলে টপ বিজনেসম্যান হিসাবে গড়ে তুলেছিলেন। মির্জা, তোমার পাপের খরা পূর্ণ হয়ে গেছে। আর আরিয়ানের বাবা জানতেন তুমি বিষ প্রয়োগ করে তার স্ত্রীকে মারতে চাও, তাই তিনি নিজের মৃত্যু সাজিয়ে আরিয়ানকে দেশের বাইরে পাঠিয়েছিলেন যাতে মির্জা তাকে খুঁজে না পায়। তিনি চেয়েছিলেন আরিয়ান একদিন যোগ্য হয়ে ফিরে এসে তোমার এই সাম্রাজ্য ধুলায় মিশিয়ে দিই। আরিয়ান, আমাকে ছেড়ে দাও। আমি তোকে সব সম্পত্তি লিখে দেবো। আমি মেয়র, আমার অনেক ক্ষমতা। আপনার ক্ষমতা এখন এই ড্রাইভের ভেতরে বন্দি। এতে আপনার 10 বছরের সব খুন, জালিয়াতি আর মায়ের বিষ প্রয়োগের ভিডিও এভিডেন্স আছে। আমি আপনাকে মারব না মির্জা দাদু। আমি চাই আপনি জেলের ঘানি টানুন এবং প্রতিদিন নিজের মৃত্যু কামনা করুন। পুলিশ বাইরে অপেক্ষা করছে। চৌধুরী মির্জাকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল, আরিয়ান তখন আসাদ সাহেবের দিকে ফিরল। আসাদ সাহেব আরিয়ানের মাথায় হাত রাখলেন। আরিয়ান আজ বুঝতে পারল তার বাবা তাকে অবহেলা করেননি, বরং তাকে এক মহৎ লক্ষ্য আর সুরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। অহনা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। আরিয়ান তার দিকে এগিয়ে গেল। অহনা, তোমার বাবা এবং চৌধুরী মির্জা যা করেছেন তার সাজা তারা পেয়েছেন। তোমাকে আমি ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য তোমার অবদান আমি ভুলবো না। আজ থেকে তুমি এই কোম্পানির পার্টনার, কর্মচারী নও। আমার বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো তোমাকে সাথে নিয়েই আমি পূরণ করব। আরিয়ান, আমি তোমার কাছে ক্ষমা চাই না, শুধু তোমার পাশে থেকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানতাম না মেছু কাকার ভালোবাসা এতটা গভীর ছিল। কয়েক মাস পর চৌধুরী ভিলার নাম ফলক এখন বদলে হয়েছে চৌধুরী চ্যারিটেবল ট্রাস্ট। আরিয়ানের মা এখন সম্পূর্ণ সুস্থ এবং তিনি সেই এতিমখানার বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন। আরিয়ান তার অফিসে বিশাল কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে পুরো শহরটা দেখছে। আজ সে শুধু একজন বিজনেসম্যানই নয়, সে আজ হাজারো মানুষের ভরসা। তার পাশে দাঁড়িয়ে আছে অহনা এবং জেমস। জেমস, লিস্টটা বের করো যারা আমাদের অবহেলা করেছিল
তাদের প্রত্যেকের বাড়িতে আজ আমাদের চ্যারিটির পক্ষ থেকে উপহার পাঠাও। আমি চাই তারা জানুক, আরিয়ান চৌধুরী ঘৃণা করতে জানে না, সে শুধু জয় করতে জানে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি আসলো। আজ তার বাবার আত্মা শান্তিতে আছে। অবহেলিত সেই ছেলেটি আজ সত্যি এক রাজকীয় সাম্রাজ্যের সম্রাট। জীবনের সব রহস্যের সমাধান করে আরিয়ান আজ এক নতুন ভোরের দিকে যাত্রা শুরু করলো, যেখানে প্রতিশোধের বদলে আছে কেবল ভালোবাসার রাজত্ব। চৌধুরী মিস্টার পতনের পর 1 মাস কেটে গেছে। পুরো শহর এখন শান্ত। আরিয়ান আজ তার বাবার সেই পুরনো জীর্ণ ডায়েরিটা হাতে নিয়ে তার বিশাল অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছে। নিচে ব্যস্ত শহর, কিন্তু আরিয়ানের মনে আজ এক অদ্ভুত প্রশান্তি। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী। আরিয়ান আজ কোনো বিজনেস ডিল নয়, বরং সারাদিন নিজের পরিবারের সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। জেমস, অফিসের সব কাজ আজ স্থগিত করো, কর্মীদের বোনাস দিয়ে দাও। আজ চৌধুরী সাম্রাজ্যের খুশির দিন। আসাদ সাহেবকে বলো সব ফাইল গুছিয়ে আমার বাড়িতে আসতে। আজ আমরা সবাই একসাথে রাতের খাবার খাবো। সব ব্যবস্থা হয়ে গেছে বস। আপনার মা ফোন করেছিলেন, তিনি আপনার প্রিয় আলু ভর্তা আর ডাল রান্না করেছেন। অহনা ম্যাডামও সেখানে পৌঁছে গেছেন। আরিয়ান যখন বাড়িতে পৌঁছালো, দেখলো তার মা বাগানে বাচ্চাদের সাথে খেলছেন। চৌধুরী ভিলা এখন আর কোনো বিষাদময় অট্টালিকা নয়, এটি এখন হাসিতে ভরা এক স্বর্গ। আরিয়ানকে দেখে তার মা হাসি মুখে এগিয়ে এলেন। আরিয়ানের মায়ের পা ছুঁয়ে সালাম করলো। মা পরম মমতায় তার কপালে চুমু এঁকে দিলেন। আজ তোকে দেখে তোর বাবার কথা খুব মনে পড়ছে আরিয়ান। তিনি সবসময় বলতেন, আমাদের ছেলে একদিন শুধু বড় মানুষ নয়, এক বিশাল হৃদয়ের অধিকারী হবে। আজ আমি সত্যিই গর্বিত। মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি ধন্য, কিন্তু এই পথটা সহজ ছিল না। অহনা, তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। অহনা একপাশে সংকোচ নিয়ে দাঁড়িয়েছিল। আরিয়ানের কথায় সে একটু হাসলো। তার চোখে সেই অপরাধবোধ এখন আর নেই, বরং সেখানে এক নতুন স্বপ্ন উকি দিচ্ছে। আরিয়ান, আমি কি সত্যি এই আনন্দের ভাগিদার হতে পারি? আমার বাবা তো এখনো জেলের অন্ধকার ঘরে নিজের পাপের সাজা কাটছেন। আমি মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে করি। অহনা, অপরাধ ব্যক্তির হয়, রক্তের নয়। তোমার বাবা যা করেছেন তার শাস্তি তিনি পাচ্ছেন, কিন্তু তুমি আমার মাকে আগলে রেখে প্রমাণ করেছ যে তুমি আলাদা। আজ থেকে এই পরিবারে তোমার সম্মান সবার উপরে। আসাদ সাহেব, আপনি আসুন। জামাল সাহেব হাসি মুখে এগিয়ে এলেন। তিনি আজ তার ছদ্মবেশ ছেড়ে আভিজাত্যের পোশাকে দাঁড়িয়ে আছেন। তিনি আরিয়ানের হাতে একটি পুরনো চাবি তুলে দিলেন। এটি ছিল আরিয়ানের বাবার গোপন লকারের চাবি, যা এতদিন তিনি আগলে রেখেছেন। আরিয়ান, তোমার বাবা এই চাবিটা আমাকে দিয়ে বলেছিলেন, যেদিন আমার ছেলে জয়ী হবে সেদিন তাকে এটা দিও। এর ভিতরে কোনো টাকা বা দলিল নেই, আছে তোমার বাবার আশীর্বাদ এবং তোমাদের বংশের ইতিহাস। আরিয়ান লকারটি খুলল। ভেতরে ছিল তার ছোটবেলার একজোড়া ছেঁড়া জুতো আর বাবার হাতে লেখা একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আরিয়ান, যেদিন তুমি এই চিঠিটা পড়বে বুঝবে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। মনে রেখো, জয় মানে কাউকে পরাজিত করা নয়, জয় মানে সবাইকে সাথে নিয়ে বেঁচে থাকা। আরিয়ানের চোখ বেয়ে এক ফোঁটা জল চিবুক বেয়ে চিঠির ওপরে পড়ল। আজ আমি সত্যি জয়ী হলাম জেমস। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করো যে এই শহরের প্রতিটি অবহেলিত শিশু এখন থেকে আরিয়ান চৌধুরীর আশ্রয়ে থাকবে। কেউ আর ভিখারি হয়ে রাস্তায় থাকবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে চৌধুরী ভিলা আলোয় ঝলমল করে উঠল। একসময়ের অবহেলিত সেই ছেলেটি আজ শুধু টপ বিজনেসম্যানই নয়, সে আজ একটি নতুন প্রজন্মের আলোবর্তিকা। ঘৃণা আর প্রতিশোধের আগুনে অবসান ঘটিয়ে আরিয়ান আজ ভালোবাসার রাজত্ব কায়েম করেছে। অহনা আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। আরিয়ানের মা তাদের দুজনের মাথায় হাত রেখে দোয়া করলেন। আকাশের উজ্জ্বল ধ্রুবতারাটি যেন মুচকি হেসে আরিয়ানকে বলছে, ভালো থেকো রাজপুত্র।